সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুনাদ আবৃত্তির পাঠশালা থেকে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সময়টা আমাদের সবার জন্যই খুবই খারাপ। চরম একটা দুর্দশাময় পরিস্থিতির মধ্য দিয়ে সারা বিশ্ব সামনে এগিয়ে যাচ্ছে এবং না যাওয়ার মতন সবকিছু থমকে আছে। এই পরিস্থিতিতে আমরা সংস্কৃতি কর্মীরাও ভালো নেই। যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত সেই মানুষগুলো যার যার গৃহে বন্দী হয়ে আছেন। তো আমরা চাইছি যে ছোট একটা প্ল্যাটফর্মের মধ্যে দাঁড়িয়ে হলেও সবার জন্য একটু আশার কথা, একটু ভালোবাসার কথা শোনাতে। তো আমি কথা বাড়াবো না। আজকে প্রথম অনুষ্ঠানে আমাদের অন্তর্জালে অনুনাদ এর প্রথম অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত আছেন যাকে সবাই এক নামে চেনেন। বাংলা ভাষাভাষী যারা বাংলাদেশ এবং সারা বিশ্বের যারা রয়েছেন সবাই চেনেন এবং আমি ব্যক্তিগতভাবে খুব গর্ববোধ করি যে মানুষটাকে নিয়ে সবসময় গর্ববোধ করি, বলতে গর্ববোধ করি যে চঞ্চল আমার বন্ধু, এই কথাটা খুব গর্ব নিয়ে বলতে পারি সব জায়গায়। সেই চঞ্চল চৌধুরী আজকে আমাদের মাঝে আছেন। আমরা চঞ্চল চৌধুরীর কথা শুনবো, চঞ্চল চৌধুরী এখন কি করছেন সেগুলো শুনবো, তার অনুভূতির কথা শুনবো এবং আপনারা যারা আমাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছেন তাদের সাথেও আমরা মত বিনিময় করবো। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি চঞ্চল চৌধুরীর কাছে। বন্ধু, তুমি কেমন আছো? যাক, অনেকদিন পর প্রদ্যুতের সঙ্গে মানে যে কোনো কারণেই হোক, এই করোনাটা তো আমাদের আসলে অসম্ভবকে অনেক ক্ষেত্রেই সম্ভব করে দিয়েছে। প্রদ্যুতের সঙ্গে আমার পরিচয়ের কাহিনী এবং আন্তরিকতার গল্পটা একটু আগে শোনাই যারা আমাদেরকে এখন দেখছেন বা শুনছেন। আমরা একসঙ্গে সোডাকোডা ইউডাতে অনেকদিন কাজ করেছি, শিক্ষকতা করে। প্রদ্যুৎ আমার বন্ধু, আমাদের একটা খুব চমৎকার সময় আমরা কাটিয়েছি, বেশ কয়েকটা বছর। কি বলবো, একসঙ্গে এক ইউনিটে কাজ করেছি এবং শুধু আমি আর প্রদ্যুৎ না, প্রদ্যুতের সাথে এরকম আমার অসংখ্য সহকর্মী আছেন সোডাকোডা ইউডাতে, যাদের সঙ্গে এখনো ফেসবুকের মাধ্যমে যোগাযোগ হয়। আর সবচাইতে বড় কথা যে আমি শিল্পী, এটা আমি এখন তো বাধ্য হয়ে মেনে নিতে হয় যে আমি একজন শিল্পী। শিল্পী হওয়া খুব কঠিন, যদিও আসলে শিল্পী কিনা জানি না, কিন্তু প্রদ্যুৎ কিন্তু শিল্পী। প্রদ্যুতের সঙ্গে আমাদের যে কার্যক্রম ছিল, আমরা একসঙ্গে গান বাজনা করেছি, ও অসম্ভব চমৎকার কবিতা আবৃত্তি করে। সেই সঙ্গে আসলে কে কতটুকু করতে পারে সেটা বড় কথা না, তার মনটা আসলে তৈরি আছে কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয়। তার প্রদ্যুতের মনটা তৈরি হয়েছে, সেটা হয়তো তার জন্ম, বেড়ে ওঠা, তার পরিবার, তার সংস্কৃতি চর্চা সবকিছু মিলিয়েই প্রদ্যুৎ একজন মুক্তমনা একজন মানুষ। তা এই সময়ে আমার পরিচিত যত বন্ধু বান্ধব আছে, আমি অনেকের মধ্যেই যে বিষয়টা মানে খেয়াল করি যে নেই, যে মুক্ত মন। মুক্ত মন বলতে তার চিন্তা চেতনায়, তার ধর্ম চিন্তা বলি, তার সমাজ চিন্তা, রাষ্ট্র চিন্তা, তার শিক্ষা দীক্ষা সবকিছু মিলিয়ে যে একজন মানবিক মানুষ হয়ে ওঠা, তা সেটি খুব বেশি মানুষের মধ্যে দেখতে পাই না। সেদিক থেকে প্রদ্যুৎ অসাধারণ একজন মানুষ এবং খুব ভালো মনের মানুষ। এই হচ্ছে বন্ধু সম্পর্কে বলা। আর প্রদ্যুৎ যে কাজটি করেছে, এটা আমার ভালো লাগছে যে অনুনাদ আবৃত্তি পাঠশালা এরকম একটি সংগঠন সে করেছে, যেখান থেকে সে নতুন প্রজন্মের কিছু আমাদের সন্তান তুল্য যারা, তাদেরকে একটু গান বাজনা আবৃত্তি অথবা মানে সংস্কৃতি চর্চার সঙ্গে তাদেরকে যুক্ত করার যে মানসিকতা, এইটি প্রদ্যুৎ তৈরি করার জন্য এই কার্যক্রমটা হাতে নিয়েছে। এই কারণে আমি প্রদ্যুৎকেও ধন্যবাদ জানাই। সেই সঙ্গে অনুনাদের যারা আছেন, মানে কি আছে আর কি, সবাই তো যারা শিক্ষার্থী বা এখানে আসেন শিখতে কিছু, তাদের জন্য আমার অনেক শুভকামনা। এটা ভালো লাগছে, এটা খুবই ভালো লাগা। এবং এই করোনাকালীন সময়ে আমি তো এরকম অনেক প্রচুর প্রচুর লাইভে, প্রায় এ পর্যন্ত বোধহয় 4 মাসে অন্তত কমপক্ষে আমি 200 এরকম লাইভ অনুষ্ঠানে অংশগ্রহণ করেছি। কিন্তু প্রদ্যুৎ যে কার্যক্রম নিয়ে হাজির হয়েছে এই করোনার সময়ে, এটি আসলে খুব জরুরি, এইরকমই দরকার। শুধু শুধু কথা বলে তো লাভ নাই। আমরা এটা আমি বৃন্দাবনদার কাছ থেকে একটা কথা শুনেছিলাম, উনি খুব মারাত্মক সুন্দর সুন্দর কথা বলেন ওনার জীবন অভিজ্ঞতা থেকে। কয়েকদিন আগে একটা লাইভ আড্ডাতে আমরা ছিলাম একসঙ্গে। বিভিন্ন বিষয় নিয়ে, চাওয়া পাওয়া নিয়ে, আমাদের সরকারের কাছে চাওয়া, আমরা কি করছি, আমার প্রশাসনের কাছে চাওয়া, জনগণের কাছে চাওয়া। সেই চাওয়া নিয়ে উনি একটা কথা বলছিলেন যে তুমি কাঁঠাল গাছ লাগিয়ে তো তুমি আম আশা করতে পারো না, তুমি যে গাছটি বপন করবে, লাগাবে, সেই ফলটি তুমি আসলে পাবে। তা আজকে আমাদের বাংলাদেশের যে কিছু কিছু ক্ষেত্রে বিশৃঙ্খল অবস্থা আমরা দেখি,
আমরা আশা করি, আমরা সরকারের কাছ থেকে আশা করি, আমরা জনগণের কাছ থেকে আশা করি, কিন্তু আমিও তো জনগণ হিসেবে তো আমারও দায় আছে। সরকার মানে তো বিচ্ছিন্ন কিছু না। তা সেই জায়গা থেকে আমি আমার নিজের দায়িত্বটি আমি পালন করব না, অথচ আমি সরকারের কাছে, প্রশাসনের কাছে, সমাজের কাছে, রাষ্ট্রের কাছে অনেক কিছু চাইবো, এবং আমি না পেলে তখন আমি ক্ষুব্ধ হব, আমি আজে বাজে কথা বলবো। আমার তখন সভ্যতা ভব্যতা থাকবে না যে আমার কি বলা উচিত, কতটুকু বলার অধিকার আমার আছে, সেই সীমাটাও আমার থাকে না, অনেক বাজে কথা আমরা বলে ফেলি। তা এই শিক্ষা দীক্ষার জন্যই আসলে শিল্প সংস্কৃতি চর্চার দরকার, যেটা আসলে আমাদের দেশে একটা বড় ধরনের একটা গ্যাপ হয়ে গেছে, একটা ঘাটতি আমরা অনুভব করছি অনেকদিন ধরে। যেমন আমাদের জেনারেশন পর্যন্ত আমরা যে আবহের ভেতর দিয়ে আমরা বেড়ে উঠেছি ছোটবেলা থেকে, স্কুল কলেজে বা যেভাবে ইভেন ইউনিভার্সিটি পর্যন্ত, সেই পরিবেশটি এখন আর পাওয়া যায় না, লক্ষ্য করা যায় না নানান কারণে। এটা আর ডিটেইল না বলি, যারা হয়তো শুনছেন তারা বুঝতেও পারবেন। কিন্তু যে কোনো দেশের যে কোনো সংকটে যে মানবিক বোধসম্পন্ন মানুষগুলো একত্রিত হয়ে যে কোনো সংকটকে মোকাবেলা করে, যেমন আমাদের ৭১-এর যে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, ৩০ লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, তা অসংখ্য মানুষ মানে ঘর ছেড়ে মাতৃকার জন্য যুদ্ধে নেমেছিলেন। এই ডাকটি যিনি দিয়েছিলেন, তার ডাকে সাড়া দিয়ে সবাই গিয়েছিলেন, এবং এই যাওয়ার পেছনেও একটা কারণ ছিল, যে পারিবারিক মূল্যবোধ, তাদের ভেতর দেশপ্রেম সবকিছু ছিল বলেই মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এবং আমরা বিজয় অর্জন করেছিলাম। তার পরবর্তীকালে আমি মুক্তিযুদ্ধের সঙ্গে এই সময়কার তুলনা কখনো করি না। অনেকে বলেন যে করোনা যুদ্ধ মানে আরেকটা যুদ্ধ মানে সেটা অবশ্যই মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা হতে পারে না। মুক্তিযুদ্ধ আলাদা, ওটার সঙ্গে কখনো করোনা যুদ্ধ, হ্যাঁ করোনা একটা যুদ্ধ হতে পারে, এটা আমাদের একটা বৈশ্বিক যুদ্ধ এখন বলা চলতে পারে, সেটা আমরা একটা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধ করছি, সেটার সঙ্গে অন্যটার কোনো তুলনা নেই। কিন্তু তারপরেও অধিকাংশ মানুষ যে আমরা একমত হয়ে আমরা নিয়মগুলো মেনে চলবো, সেই আশানুরূপ সেই ফলটি পাওয়া যায়নি এই ৪ মাসে। আমি ব্যক্তিগত কথা বলছি, ব্যক্তিগতভাবে আমি খেয়াল করে দেখলাম, এবং এর পেছনে আমার মনে হয়েছে যে আমাদের মেধা, মনন, মানসিকতা, দেশপ্রেম, মানুষের প্রতি ভালোবাসা, দায় দায়িত্ব বোধ, এই বিষয়গুলো আসলে আমরা প্রপারলি আমাদের তৈরি হয়নি বলেই আমরা একত্রিত হতে পারছি না, এবং বিচ্ছিন্ন ভাবে আমরা অনেক ঘটনা করছি, অনেক ঘটনা ঘটাচ্ছি, যে কারণে এই ভাইরাসের ব্যাপ্তিটা দিন 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 এটা বেড়ে চলেছে, এবং আমরা সংকট থেকে মহাসংকটে পতিত হচ্ছি। মহামারী চলছে এখন দেশে, এই তো। আমি তোমাকে জিজ্ঞেস করেছিলাম তুমি কেমন আছো। আচ্ছা, এইটা আসলে এখন খেয়েই হারিয়ে ফেলি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এমন বিপদ, আমি আছি, আমার কথাবার্তা শুনে অনেকে ভাববেন যে উনি তো হেসে হেসে কথা বলছে, আবার মাঝে মাঝে সিরিয়াস কথা বলছে, যে কথাগুলো হয়তো মানুষ আমার কাছ থেকে আশাই করেন না। তারপরেও বলি, সময়ের কারণে তো অনেক কিছুই বলতে হয়, কারণ এইরকম সময় তো এর আগে আসেনি যে নিজেদেরকে আসলে নিজের আদর্শিক জায়গা থেকে, শুধুমাত্র আমার কাজের ভেতর দিয়ে কিছু আমার আদর্শিক জায়গার পরিচয় দর্শক পেয়েছেন, কিন্তু এই ধরনের সংকটে আসলে আমাদের কি বলা উচিত, বিশেষ করে আমরা যারা শিল্প সংস্কৃতির সাথে জড়িত, সেই জায়গায় এই ৪টা মাস মোটামুটি যে ব্যস্ততা বা দায়িত্ববোধ সবকিছু মিলিয়েই, আগে ছিল অনেক দূরে ছিল এই ভাইরাসটা, আগে শুধু শুনতাম যে আজকে ১০ জন আক্রান্ত হয়েছেন বা সারা দেশে ২ জন বা ৩ জন মারা গিয়েছেন। এখন সেই ভাইরাসটি আস্তে 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 এখন আমাদের নিজেদের ঘরের ছাদের নিচে প্রবেশ করেছে। তা ভালো থাকার তো নিশ্চয়ই কোনো উপায় নেই। তারপরেও ভালো থাকতে হবে, ভালো যদি নাও থাকতে পারি, অ্যাটলিস্ট সচেতন হয়ে সাহস রেখে এই ভাইরাসটিকে আসলে প্রতিরোধ করার জন্য যা যা করণীয় আমাদের সেটা করতে হবে। তা আমিও তাই করছি, কারণ এই মুহূর্তে আমার ফ্যামিলি বলতে আমার নিজের বাসায় না, কিন্তু আমার কয়েকজন বোন, ভাগ্নি, দুলাভাই সবকিছু সবাই সহ বেশ কয়েকজন করোনায় আক্রান্ত। যে কারণে আমি মানসিকভাবে আসলেই একেবারেই সুস্থ নেই বা ভালো নেই। হ্যাঁ, সেটা হয়তো আমার ফ্যামিলির কেউ আক্রান্ত না হলেও একই কথাই বলতাম। কারণ আমি তো মনে করি যে একা তো মানুষ বাঁচতে পারে না। আজ আমি একা ভালো থাকলে তো কোনো লাভ নেই। আমার আমার হয়তো করোনা এখন আমি আক্রান্ত হয়নি, হয়তো হয়ে যাব। যে অবস্থা চলছে আমরা যে কেউই আক্রান্ত হতে পারি। কিন্তু অন্যদের আক্রান্ত হওয়াতেও তো আমি ব্যথিত হই, বা তাদের কষ্টে, বা অনেক প্রাণ ঝরে যাচ্ছে করোনায়, চিকিৎসা পর্যন্ত অধিকাংশ মানুষ পাচ্ছেন না। তা সেক্ষেত্রে দুশ্চিন্তাটা শুধু আমার একার জন্য না, আমার দেশের মানুষের জন্য, আমার যারা আপনজন, আমার যারা ভক্ত শ্রোতা আছেন, যারা সবার জন্য, আপামর দেশের জনগণের জন্যই হচ্ছে আমার ভালো লাগা এবং খারাপ লাগা। তাই এই সময় সবাই খারাপ আছে, অতএব আমারও খারাপ থাকাটাই স্বাভাবিক।
যাক, অনেক কথা তুমি বললে। তোমার কথা শুনে যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে, আসলে চঞ্চল, আমি কি তোমাকে তুমি বলবো না তুই বলবো? তোমার যা খুশি তাই বলো, বন্ধুর সঙ্গে বন্ধুর সম্বোধন তুই তুমি যা যেটা বন্ধু, আপনি নিশ্চয়ই না। আপনি নিশ্চয়ই না, না। তারপর একটা ব্যাপার থাকে, যেহেতু আমরা পাবলিক জায়গায় এসেছি, এখানে আমাদের তোমার আমার যে সম্পর্কটা সেক্ষেত্রে আমি সম্পর্ক তুমি বলি, তুমিও তুমি বলো, কোনো সমস্যা নেই। কারণ তুই বললে পরে আবার মানুষ ভাববে যে দুই বন্ধু আড্ডা দিচ্ছে, অতএব যা তা বলতেই পারে, অতএব ওটা শোনা না শোনা সমান কথা। সেই জন্য স্থান কাল পাত্র যাতে ভেদে আমাদের আসলে। জন্য না, সেটাই শোনানো। সেই না, আমি আমি বলো। সেজন্য কিন্তু তুমি দিয়ে শুরু করেছি, যদিও তোমার আবার সম্পর্ক তুমির সম্পর্ক না। আহ, হ্যাঁ, সেটা মানুষের মানুষ জেনে জেনে রাখলো, মানুষের আর এখন সেটার প্র্যাকটিস দেওয়ার দরকার নেই। আচ্ছা, যেটা হচ্ছে তুমি জানো যে আমি এই মুহূর্তে গোপালগঞ্জ থেকে তোমাকে কানেক্ট করেছি, তুমি হ্যাঁ, ঢাকায় আছো। আর তোমাকে রূপালী পর্দার মানুষগুলো, ছোট বাক্সের মানুষগুলো যারা আছে দর্শক, তারা সবাই তোমাকে নিয়ে অনেক অনেক কিছু ভাবে, অনেক কিছু ভাবে। মানে একটা সময় আমাদের ছিল যে সেই শঙ্কর বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আমরা চা খাইতাম, তারপরে সেখানে আমরা আড্ডা দিতাম। কিন্তু এখন তোমার সাথে আমার যেটা বড় পার্থক্য সেটা হচ্ছে, আমি কিন্তু এখনো শঙ্কর বাস স্ট্যান্ডে গেলে পর সেই শাখাওয়াতের দোকানে আমি কিন্তু এখনো চা খাই। কিন্তু তুমি হ্যাঁ, তুমি কিন্তু সেই সুযোগটা পাচ্ছ না। ঠিক আছে, এই জন্য তোমার আমাকে আসলে জিলাসি করা উচিত যে না, ও এখনো আমজনতার সাথে মিশতে পারছে, সাধারণ মানুষের সাথে মিশতে পারছে। তো তোমার ওই জায়গাটা নিয়ে আসলে, আর আমি আজকে একটা কনফেসও করতে চাই যে তুমি আমাকে প্রথমে যেভাবে ইন্ট্রো করেছো, আমি আসলে তোমার কথা শুনতে চাচ্ছি, তুমি আমার কথা অনেক বলে দিয়েছো। তুমি আমাকে শিল্পী বলেছো, এটা আসলে তুমি অনেক বড় মাপের শিল্পী বলেই তুমি বন্ধুর মধ্যে হয়তো শিল্প সত্তা দেখেছো, সেটাকে তুমি মানুষের সামনে বলছো। আর তুমি অনেক বড় মাপের শিল্পী, আমি তোমাকে একটা দিনের কথা মনে করিয়ে দিই, তুমি এখন অনেক ব্যস্ত, সবকিছু নিয়ে অনেক কিছু নিয়ে থাকো। তোমার মনে আছে বোধহয় চেয়ার সাইকেল যখন মঞ্চস্থ হয়, তুমি আমাকে এবং কোডা সোডা ইউডার বেশ কিছু প্রশাসনিক কর্মকর্তা এবং শিক্ষকদেরকে ইনভাইট করেছিলে সেখানে। তো সেখানে গিয়েছিলাম। তো চেয়ার সাইকেলে তোমার অভিনয় দেখার পরে আমি তোমাকে বলেছিলাম, নেওয়া বন্ধু, আমার কপা লাগিয়ে দিলাম, তুমি অটোগ্রাফ। ঠিক আছে, তোমার মনে আছে কিনা জানি না, আমি কপা লাগিয়ে দিয়েছিলাম যে তুমি এখানে অটোগ্রাফ দাও, তো তুমি এই মাপের শিল্পী। আর তুমি শিল্পী, এটা নিয়ে অনেক কমেন্ট আসছে এখানে, আমরা কমেন্ট গুলো পরে যাব। মানে অনেক আমাদের শুভাকাঙ্ক্ষী যারা, তারা অনেক সুন্দর সুন্দর মন্তব্য লিখছেন, আমরা পড়বো মন্তব্যগুলো। আমাদের অনেক পুরনো যারা কলিগ ছিলেন পড়াশোনা ইউটার, ওনারা লিখছেন। আমার আবৃত্তির সহযাত্রী রয়েছেন কিছু, তারা আছেন। যাই হোক, ওগুলো আমরা পরে যাচ্ছি। তো যেটা হলো, এই সময়টা আসলে সবার জন্য খুব খারাপ। আর তোমার কাছে যে কনফেসটা সেটা আমি করতে চাই, প্রথমেই করে নিই কনফেসটা, যে তুমি আমাকে যেভাবে চাইতে, যে আমরা একসাথে অনেক অনুষ্ঠান করেছি আমরা, সখানেকের বেশি তো হবেই, তাই না? তা সখানেকের তো বেশি অনুষ্ঠান হবেই, তুমি আমি মিলে যেগুলো করি তা তো হবে। তো তুমি চাইতে আমাকে একটা প্ল্যাটফর্মে পৌঁছে দিতে। খুব কম বন্ধুই আছে যারা আসলে বন্ধুদেরকে তার সমান জায়গায় বা তার কাছাকাছি এনে রাখতে চায়। তো সেখানে একটা ব্যাপার ঘটেছিল, যেটা তোমার মধ্যে যেটা ছিল, এখনো আছে, সেটা হচ্ছে উম, একটা আত্মসম্মান বোধ, এবং দ্বিতীয় যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা গোল নির্ধারণ করা। একটা, আমি এই কথাগুলো বলছি একটা উদ্দেশ্যে, কারণ হচ্ছে তুমি বলেছো, তুমি জানো যে আমার অনুনাদ আবৃত্তির সংগঠনে, সেখানে অনুনাদ আবৃত্তির পাঠশালা এবং অনুনাদ সংস্কৃতির পাঠশালা, সেখানে সব মিলিয়ে প্রায় 100 শিশু আসে। ওদের জন্যই এই কথাগুলো, যে একটা গোল যদি নির্ধারিত হয়, একটা টার্গেট যদি থাকে, আমি তোমাকে খুব কাছে থেকে দেখেছি, আমি তোমার জীবনীর একটা অংশ আমি নিজেই লিখতে পারবো, যেটা আমার লিখতে হবেও। আর তোমার জীবনে আমি লিখবো যে, এইভাবে লিখবো যে চঞ্চল আমার বন্ধু, আমি এভাবে লিখবো। কারণ চঞ্চলকে আমি যেভাবে একটা ডেডিকেশন নিয়ে একটা গোলের দিকে এগিয়ে যেতে দেখেছি, যেভাবে দেখেছি, এটাই দরকার একটা মানুষের সফল হতে। আমার মধ্যে আসলে বন্ধু আজকে কনফেস করছি যে ওটা আমার ছিল না। তুমি আমাকে যে জায়গাগুলোতে নিতে চেয়েছো, হাত ধরে নিয়ে গিয়েছো, মিডিয়ার যে জায়গাগুলোতে, আসলে আমি ওই সময় ওটা ডিজার্ভও করতাম না, এক। আর নাম্বার দুই হচ্ছে যে আসলে ওটার জন্য যে মনের আকুতি দরকার, যে একটা নির্ধারণ দরকার যে আমি ওখানে পৌঁছাবো, এরকম আসলে আমার মধ্যে সিরিয়াসনেসটা ছিল না। আমি ওই সময় সিরিয়াস ছিলাম না বলেই, এবং আজকে আমি পাবলিকের সামনে তোমাকে সরি বলছি। তুমি আমাকে আরো একটা কথা বলেছিলে, যে অনেক আগে, আজকে থেকে প্রায় 15 বছর আগে, তুমি আমাকে একদিন বকাই দিয়েছিলে যে তুই স্ক্রিপ্ট ছাড়া আহ, এই করে বেড়াস, মানুষকে এরকম হাসাস, এরকম হাসির কথা বলিস, ওই কথাগুলি লেখ না, নাটক হোক, আমরা সেই নাটকগুলো করি।
আমি আজকে পর্যন্ত তোমাকে একটা নাটকের স্ক্রিপ্ট জমা দিতে পারিনি, আমি করজোরে তোমার কাছে ক্ষমা চাচ্ছি এই জন্য। আর তুমি আমাকে মিডিয়ার খুব কম মানুষই আসলে এটা নিয়ে অনেক অনেক কথা বলেছে আমাকে, কিন্তু তারা আসলে জানে না ভিতরের খবরটা। তুমি মিডিয়ার সেই এফডিসির 8 নম্বর ফ্লোরে সিসিমপুরের রেকর্ডিং হচ্ছিল, তুমি সেখানে আমাকে ডেকে নিয়ে কাদের সাথে কিভাবে পরিচয় করিয়ে দিয়েছিলে, সেই থেকে শুরু করে আবৃত্তির অঙ্গনে কার কার কাছে যেতে হবে, তুমি অনেক কিছু করেছো আমার জন্য, কিন্তু আমি আসলে ওটা ওই সময় ডিজার্ভও করতাম না এক। আর দ্বিতীয় হচ্ছে যে তোমার মতন ডেডিকেশন, নিজের প্রতি ডেডিকেশনটা আমার ছিল না। তুমি যেমন ছোটবেলায় স্বপ্ন দেখতে একজন নায়ক হবে, তুমি অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে, আমরা সেই গল্পটা শুনবো এই কারণে শুনবো যে আমার ছোট্ট বন্ধুদেরকে শোনানোর জন্য, যে একটা চঞ্চল চৌধুরী, সে গ্রামের একটা ছেলে, আহ, মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের, কাকা সম্ভবত শিক্ষক ছিলেন, তাই না? মধ্যবিত্ত না, নিম্ন মধ্যবিত্ত, কাকা তো, উচ্চবিত্ত তো নয়। না না এটা বললে তো হবে না। হ্যাঁ, আমার আচ্ছা বাবা যাই হোক, শিক্ষক, প্রাইমারি স্কুলের হেড কাকা টিচার ছিল। শিক্ষকতা করতেন, হেড টিচার ছিলেন। তো সেখান থেকে, এবং দাদা হচ্ছেন আহ, দাদা হচ্ছেন একজন ডক্টর, এবং বৌদিও ডক্টর। তো তাদের আসলে অনেক স্বপ্ন ছিল, অন্য অন্য রকমের স্বপ্ন। তো সেই স্বপ্নগুলোকে পাশ কাটিয়ে যে আমি নায়ক হব, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুমি পড়াশোনা করেছো চারুকলায়, এবং তারপরে দীর্ঘ সময় তুমি মঞ্চে কাজ করেছো। আমি জানি যে মঞ্চে একজন মানুষকে প্রথম অবস্থায় কিভাবে কাজ করতে, এটা আমি জানি তোমার মাধ্যমে, এছাড়া আমার জানার কোনো পথ ছিল না। আমি দেখেছি তুমি কি পরিমাণ কষ্ট করো, ওই সময় দেখেছি তোমাকে, চারদিকে আমরা ছুটি টাকার পিছনে, আমরা টিউশন করে বেড়াচ্ছি বিকেল বেলা, আর তুমি সেখানে খুব মানে কষ্ট করে তুমি কেমন করে যেতে, আমি সেই গল্প তোমার কাছ থেকে শুনবো, তুমি সেগুলো বলবে এই কারণে যে আমি তোমার সেই শৈশব থেকে তোমার যে স্বপ্ন দেখেছো, সেই স্বপ্নগুলোর পথ ধরে তুমি আজকের চঞ্চল হয়েছো। এই গল্পটা আমার অনুনাদের ছোট্ট বন্ধুদের জন্য, এবং যারা জীবনে একটা উচ্চতার পর্যায়ে পৌঁছাতে চায়, দেশবাসী বিশ্ববাসীর জানার পর্যায়ে, সেই পর্যায়ে পৌঁছাতে চায়, তাদের জন্য তোমার এই গল্পটা ইন্সপায়ারিং। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যে কথাগুলো হয়তো বলতে চাই, এবং যে কথাগুলো আমি আমার ছেলেকে বলি। আমার ছেলের বয়স 11 বছরের মতো, ও ক্লাস 4-এ পড়ে। তা এই করোনাতে ওর সঙ্গে আমার কিছু মানে খুব কাছে থেকে আমার চিন্তা ভাবনা, মন মানসিকতা, এই বিষয়গুলো ওর সঙ্গে শেয়ার হয়েছে। এই লাস্ট 4 মান্থসে যতটুকু হয়েছে, এর আগে এরকম ভাবে হয়নি। তা আমি যেমন ওর একটু যখনই বোঝার মতো বয়স হলো, বা দেখলাম যে ওর ইন্টারেস্ট কোথায় কোথায় আছে, তা আমি যেহেতু টুকটাক গান বাজনা করি, অভিনয় করি, দেখলাম যে কালচারাল ব্যাপারে ওর বেশ আগ্রহ আছে। তা আসল কথা যেটা, তোমরা যারা এই সংগঠনের সঙ্গে আছো বা কিছু শিখতে চাও, সেটা হোক গান, হোক আবৃত্তি, হোক অভিনয় বা ছবি আঁকা, আমি আমি নিজের কথাটি বলি, সেটা হচ্ছে যে আমি শিল্পের প্রত্যেকটি শাখার প্রতি আমার প্রচন্ড দুর্বলতা। সেই সঙ্গে যারা শিল্পের বিভিন্ন শাখায় আছেন, অবস্থান করেন, যেমন একজন শিল্পী আমার কাছে যেমন প্রেমের, একজন আবৃত্তি শিল্পী, একজন নৃত্যশিল্পী, একজন অভিনয় শিল্পী, সবার কথা আমি বলছি, মানে শিল্পের যে যে শাখায় যারা কাজ করেন সবাই আমার খুব প্রিয়, এবং সেই কারণেই প্রদ্যুৎ আমার খুব প্রিয়, কারণ প্রদ্যুৎ অসাধারণ আবৃত্তি করে। তোমরা যারা, তোমাকে একজন বিখ্যাত অভিনেতা হতে হবে বা স্টার হতে হবে, অথবা বিখ্যাত একজন সঙ্গীত শিল্পী হতে হবে, সেটার জন্যই যে তুমি গান বাজনা বা এই শিল্প চর্চা করবে বা সংস্কৃতি চর্চা করবে তা কিন্তু নয়। এক হচ্ছে যে তোমার মেধা যদি থাকে, সেই সাথে তোমার সাধনা যদি থাকে, তাহলে একটা একটা পর্যায়ে তুমি পৌঁছাতে পারোই। কিন্তু আগেই যদি টার্গেট করে ফেলো, যে বা অনেক যারা এখানে তোমার এই অনুনাদের যারা মেম্বার, তারা বয়স কেমন আমি জানি না, হয়তো তারা অনেক ছোট, কিন্তু অনেক ছোট। তাদের বাবা মারা যদি এই আমার কথাগুলো যদি শোনেন, তাদের জন্য অনেক আরেকটু ভালো হবে। কারণ গাইড তো বেসিক্যালি আসলে বাবা মা করেন। কারণ আমি যদি বলি যে আমি এই জায়গায় কেন আসতে পেরেছি, যদি আপনাদের মনে হয় এই জায়গাটি খুব গুরুত্বপূর্ণ, সেখানে আমি পৌঁছেছি, তার পেছনে কিন্তু প্রথম আমার কৃতজ্ঞতা এবং আমার সবচাইতে বড় শিক্ষাটি পেয়েছি আমার পরিবার থেকে, আমার বাবা মার কাছ থেকে, আমার গ্রাম থেকে, আমার সমাজ থেকে, আমার পরিবার, এই সবকিছু মিলিয়ে। তারপর ওই ওই মানে কি বলবো, ওইটাকে আমরা বলতে একটা সময় কি বলি, ব্যবসায়ীদের থাকে হচ্ছে তফিল, তফিল বলে না, মানে পুঁজি আর কি। ওটা হচ্ছে মূল পুঁজি। এর সঙ্গে আস্তে আস্তে পুঁজি যোগ হতে থাকে।
এক শিক্ষা প্রতিষ্ঠান থেকে যখন আরেকটু উচ্চতর শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যায়, সেখানকার বন্ধু বান্ধব, শিক্ষক, আবার শিক্ষকদের কথা একটা উল্লেখযোগ্য বিষয় যে আমরা যে শিক্ষকের কাছে স্কুল থেকে পড়াশোনা করেছি বা তা এই কাজগুলো বাবা মা যারা আছেন এখানে শুনছেন, তাদের সন্তানকে এই শিল্প চর্চার পেছনে একটু আগ্রহী করে তোলেন। তাহলে সে বড় কোনো শিল্পী না হলেও ক্ষতি নেই। আমি চাই না যে আমার সন্তান একজন, আমি দাবি করে বসে থাকবো যে আমি অভিনয় করি, আমার একটা অবস্থান আছে, আমার ছেলেও এর চাইতে বড় অবস্থানে যাবে। এটা নির্ভর করবে ওর যোগ্যতা এবং ওর সাধনা কতটুকু আছে। আমি চাইলে জোর করে ওখানে দিতে পারবো না। কিন্তু এই কাজগুলোর প্রতি যদি ওর আগ্রহটা আমি তৈরি করতে পারি, এবং প্রত্যেকটা ফ্যামিলিতে যদি তাদের বাবা মা সেই চর্চাটি এখন যদিও বন্ধ হয়ে গেছে নানান কারণে, এগুলো আর না বলি, বললে অনেক কথা বলা হয়ে যাবে। বাবা মা যদি চান যে আপনার সন্তান শুধুমাত্র একজন শিক্ষিত পুঁথিগত বিদ্যা অর্জন করে একজন প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হয়ে একজন মেধাবী একজন মানুষ হতে পারে, কিন্তু মানবিক মানুষ, একজন মানে সংস্কৃতিবান একজন মানুষ হতে হলে কিন্তু এই চর্চাটা লাগবে। এবং যার মধ্যে সংস্কৃতি নাই, তার 4টা ফার্স্ট ক্লাস থাকলেও কিছু যায় আসে না, সে পিএইচডি ডিগ্রিধারী হলেও কিছু যায় আসে না। কারণ শিক্ষিত পিএইচডি ডিগ্রি 4 ফার্স্ট ক্লাস সোসাইটিতে প্রচুর আছে, আশেপাশে অনেক আছে। এই মানুষগুলো কিন্তু সবসময় কিন্তু তেমন কোনো কাজে লাগে না। সে তার ব্যক্তিগত কাজে লাগে, তার ফ্যামিলির কাজে লাগে, সে ভালো চাকরি করে, সে ভালো আয় রোজগার করে, এটা তার একান্তই পরিবারের জন্য সবচাইতে বেশি। কিন্তু সেই শিক্ষিত মানুষটির সাথে যদি তার মেধা মননের সাথে যদি এই সংস্কৃতি চর্চাটা যদি একটু থাকে, তাহলে সে যে মানুষটি হয়ে ওঠে, সে পরিপূর্ণ একজন মানুষ হতে পারে। তখন পরিপূর্ণ সংস্কৃতি ছাড়া, আমাদের ইতিহাস ঐতিহ্য ছাড়া, এই চর্চা ছাড়া পরিপূর্ণ মানুষ হওয়া যাবে না। যে মানুষটি একটি গান ভালোবাসে না, একটি আবৃত্তি ভালোবাসে না, একটু নাটক দেখতে বা সিনেমা দেখতে পছন্দ করে না, তো তার জীবনে কি আছে? তার 4টা ফার্স্ট ক্লাস থাকলেই কি, পিএইচডি ডিগ্রি তার থাকলে কি যায় আসে তাতে? এই যে আমাদের দেশের এখন যে সংকট, আমাদের দরকার হচ্ছে মানবিক বোধ সম্পন্ন মানুষ আমাদের এই সোসাইটিতে, দেশে। তোমরা যারা অনুনাদের সঙ্গে আছো, তোমাদের টার্গেটটা থাকবে কি, যে তোমরা নিজেদের মনটাকে তোমরা শুদ্ধ করবে, এবং এই সংস্কৃতি চর্চাটা করলে পরে হয় কি, মনটা ভালো থাকে। তোমার অবসর সময় তুমি যদি একটা ছবি আঁকো, একটু আবৃত্তি করো, বা একটু গান শেখো বা গান গাও, তাহলে দেখবে যে তুমি আস্তে আস্তে যে মানুষটি হয়ে যাবে। আর তুমি এসব কিছুই করো না, শুধু বই পড়ো, তুমি হয়তো ভালো রেজাল্ট করো, ওই যে এখন গোল্ডেন জিপি এর যুগ আসছে, তুমি তুমি বাবা মাকে তুমি গোল্ডেন জিপি এনে দিলে, হুম, 2টা গোল্ডেন জিপিএ, তারপরে আরো ভালো কিছু রেজাল্ট সবকিছু ঠিক আছে, কিন্তু তারপর তুমি স্বার্থপর হয়ে গেলে, তুমি নিজের ফ্যামিলির কথাও চিন্তা করলে না, তুমি দেশের মানুষের কথাও চিন্তা করলে না, সোসাইটি নিয়ে তোমার কোনো ভাবনা নেই, তাহলে কিন্তু ওই মানুষের কোনো লাভ নেই। এবং সেই পরিপূর্ণ মানুষ হওয়ার জন্যই হচ্ছে তোমরা যেটা করছো, বা অনুনাদকে আমি অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, শুভকামনা জানাই, এই কারণেই যে এভাবেই আসলে আমাদের যে সংস্কৃতি চর্চার পথগুলো যে বন্ধ হয়ে গেছে, এভাবেই আমাদের ডিস্ট্রিক্ট লেভেল বলি বা উপজেলা লেভেল বলি, অথবা শহরে গ্রামে যেখানেই হোক না কেন, এই কালচারাল অ্যাক্টিভিটিস গুলো আসলে বাড়াতে হবে। তাহলে পরেই এই যে আজকে সমাজে অনেক অনেক ধরনের বাজে কিছু দাঁড়িয়েছে, যেমন ড্রাগস, হ্যাঁ, বা এরকম অনেক আজে বাজে জিনিস, এগুলোতে কারা ইনভলভ হচ্ছে? যারা এইসব চর্চার সঙ্গে নেই। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে যারা এইসব চর্চা করে, তারা তো একটু মানবিক বোধটা একটু বেশি হয়, তখন তারা একটা খারাপ কাজ করতে গেলে পরেও তার বাবা মার কথা চিন্তা করে, পরিবারের কথা চিন্তা করে। সে কারণেই তোমাদেরকে এই চর্চাটার ভেতর দিয়ে একজন ভালো মানুষ হতে হবে। আর তুমি যদি ভালো মানুষ হওয়ার চেষ্টা করো, তোমার যদি টার্গেট থাকে তুমি ভালো মানুষ হবে। আমি আমার সন্তানকে কখনো এটা বলি না, বা আমি আশা করি না যে ও 4 ফার্স্ট ক্লাস পাবে, অথবা ও অনেক কিছু করবে, মানে প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠানে আছে ওকে ফার্স্ট সেকেন্ড থার্ড হতে হবে, নট দ্যাট। আমি টার্গেট, এবং সব জায়গায় আমি ওকে বলি যে বাবা তুমি একজন ভালো মানুষ হও। আর ভালো মানুষ হওয়ার জন্য হচ্ছে এগুলো দরকার, শিল্প সাহিত্য সংস্কৃতি এর প্রতি দুর্বলতা বা চর্চা, এখান থেকে অনেক কিছু শেখা যায়। এই জন্যই তোমাদেরকে বলবো যে তোমরা বড় শিল্পী হওয়ার জন্য কিছু করবে না, টার্গেট রাখবে যে তুমি বড় মানুষ হবা, ভবিষ্যতে তুমি মানুষের পাশে দাঁড়াবে বিপদে আপদে, তাহলেই দেখবা যে সবকিছুই হচ্ছে। অনেক ধন্যবাদ। অনেক ভালো, ভালো মূল্যবান কথা বলেছো। এবং সে কথাগুলো আসলে আসে যেটা থেকে, তুমি নিজেই বলেছো যে পরিবার এখানে একটা বড় ব্যাপার। কাকা শিক্ষক ছিলেন, এবং দাদা, বৌদি ওনারা ডাক্তার অথচ শিক্ষক। তারা একটা হুম, মেডিকেল কলেজে তারা শিক্ষকতা করেন।
এবং বৌদিও সেই একই পেশায় জড়িত। মানে তোমার সহধর্মিণী, আমার খুব প্রিয় একজন মানুষ। আমি তোমাকে তোমার সামনে সবার সামনে বলা যাবে না সে আমার খুব প্রিয় মানুষ। বন্ধুর বউ প্রিয় হয়ে গেলে খুব বিপদ হয়। তো যাই হোক, তো এটা পান করলাম আর কি। তো যেটা হচ্ছে চঞ্চল চৌধুরীর কথার মাধ্যমে যে জিনিসটা বেরিয়ে আসলো, সেটা খুব কম লোকই বলে আসলে এত সাহস করে। আমি নিজে একটা সাহস দেখিয়েছি। আমি যখন ঢাকায় 22 বছর থেকে গোপালগঞ্জে এসে কোনো চাকরিতে জয়েন না করে আমি যখন একটা সংস্কৃতির পাঠশালা বানালাম, এ নিয়ে আমার পরিবারে, আত্মীয় স্বজন মহলে, বন্ধু বান্ধবরা অনেকে গালাগালি করে। তো আমি যেটা জানি যে কিছু মানুষ গালাগালি করলেও, কিছু মানুষ ব্যাকবাইটিং করলেও কিছু মানুষ তো উপকৃত হবে। এবং তোমাকে জানিয়ে রাখি, যেটা হচ্ছে গোপালগঞ্জ ছোট্ট একটা শহর, সংস্কৃতিগতভাবে অনেকটা পিছিয়েই রয়েছি আমরা। সেই জায়গাটায় আমাদের সংগঠনে এখন সদস্য সংখ্যা শুধু কবিতা শিখতেই আমার কাছে 100-র অধিক শিশুরা আসে, যাদের তুমি চিন্তা করতে পারবে না যে তার মধ্যে কম করে 30 জন আছে যারা এখনো স্কুলে যায় না। আমি খুব খুশি এইসব অভিভাবকদের প্রতি যে সন্তানকে বিদ্যালয়ে দেওয়ার আগেই সুন্দর হাতের লেখা, তারপরে আবৃত্তি, গান, চিত্রকলা এগুলো শিখতে তারা দিচ্ছেন। এটার জন্য আমি এই অনুষ্ঠানের মাধ্যমে আসলে অনুনাদের এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যেসব বাবা মারা তাদের সন্তানদেরকে এই সাবলীল সাবলীলতার জায়গায়, এবং সাবলীলতা বলবো না, চঞ্চল যেটা বললো মানবিক মানুষ হওয়ার যে প্রথম ধাপ, সেটার চর্চার জায়গাটায় যে তারা নিয়ে আসছেন, সেটার জন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এবং এভাবেই চলুক, তা না হলে বাংলাদেশ থাকবে না, আমাদের সংস্কৃতি ছাড়া আমরা চলি না। চঞ্চল, আমি একটু কমেন্টস অনেক জমা পড়ে গেছে, একটু পড়ে আসি। তুলসনা আহমেদ, আমি নামটা পড়তে পারছি না ইংরেজিতে। আসসালামু আলাইকুম। গোপাল রয়, উনি গোপালগঞ্জের জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ। উনি লিখেছেন, অভিনন্দন অনুনাদ, শুদ্ধ সংস্কৃতি চর্চা পথে এগিয়ে যাক বহুদূর। কামরুল হাসান তুষার, স্যার নমস্কার, সম্ভবত তোমার আমার কমন ছাত্র। মিজান মজুমদার, শুভকামনা রইল। নাজরিন আক্তার, আমাদের প্রাক্তন কলিগ, যদি চিনতে পেরেছি বোধ হয়। কেমন আছেন কোডার প্রদ্যোৎ এবং সুচিন্ত স্যার? হ্যাঁ, চঞ্চল চৌধুরীকে আসলে কোডায় সুচিন্ত স্যার হিসেবে সবাই চেনে, আর একটা নামে সবাই চেনে, সেটা আমরা যাবো একটু পরে। আমরা বলতাম কোডার ভূপেন। এবং আমি এই পাবলিক জায়গায় এটা আমি বলতে, মানে এটা খুব দুর্ধর্ষ একটা কথা, যে কথাটা আমি বলবো, যে চঞ্চল চৌধুরী, ভূপেন হাজারিকা যদি চঞ্চল চৌধুরীর গান শুনতো, তার কণ্ঠ, ভূপেন হাজারিকা হয়তো বলে ফেলতো, তুমি আমার গান আমার থেকে ভালো। আমি এত দুর্ধর্ষ কথাটা এখানে বলে দিলাম। মিজান মজুমদার, আমাদের কোডাইউডার ছাত্র, লিখেছে, শুভকামনা রইল। নাজরিন আক্তার, কেমন আছেন কোডার প্রদ্যোৎ স্যার, সুচিন্ত স্যার। তানিক আরেফিন লিখেছেন, নাইস টু সি ইউ টুগেদার স্যার, সম্ভবত আমাদের ওই একই সার্কেলের স্টুডেন্ট। বাইজিদ হাওলাদার, চঞ্চল ভাই হারকিপটা কলেজ স্টুডেন্ট টাইপের আরো কিছু নাটক করেন ও প্রদ্যোৎ স্যার। যাক, হারকিপটা বোধহয় একটা নাটকের নাম, সেই জাতীয় নাটক কিছু করতে বলেছে। আসলে চঞ্চল চৌধুরীকে আমরা যেভাবে চিনি, আমি একটু কথা মাঝখানে বলিনি, চঞ্চল চৌধুরী মানুষকে হাসানোর জন্য, একটু বিনোদন দেওয়ার জন্য নাটকে তাদের অনেক কাজ করতে হয়, কিন্তু ব্যক্তি চঞ্চলকে আমি চিনি যে সে কতখানি ব্যক্তিত্ব সম্পন্ন একজন মানুষ, এবং সে কতখানি স্মার্ট একজন মানুষ। তো নাটকের খাতিরে, মানুষকে বিনোদন দেওয়ার খাতিরে, একজন এন্টারটেইনার হিসাবে সামনে আসার খাতিরে অনেক কিছু করতে হয়, কিন্তু ওটা দিয়ে কিন্তু একজন শিল্পীকে বিচার করা যাবে না, তার ব্যক্তি মানুষটাকে। চঞ্চলকে আমি যেটা চিনি সেটা হচ্ছে, চঞ্চল সত্যিকারের একজন মানবিক মানুষ। তাকে আমি দেখেছি বিপদে আপদে বন্ধুদের সাথে, কলিগদের সাথে যেভাবে সে এগিয়ে আসে। একটা খবর দিলে পর সে যেভাবে, কিছুদিন আগে আমাদের একজন সহকর্মী মারা গেলেন, আমি গোপালগঞ্জ থেকে চঞ্চলকে খবরটা দিলাম, সেই মুহূর্তের মধ্যে সেখানে ছুটে গেল, এবং এই কাজগুলো চঞ্চল করে, এবং আমি দেখেছি এর আগেও। তো মানবিক মানুষ চঞ্চল, আমি সেইভাবেই তাকে দেখি। বাইজিদ হাওলাদার, সে নাটকের কথা বলেছে, ওরকম চায় নাটক। মেজবা রাবিন, ও আমার খুব সুহৃদ একজন, আমাদের তৃতীয় অনুষ্ঠানে আসবে মেজবা রাবিন। অন্তর্জালে অনুনাদ আয়োজনের জন্য অনুনাদ আবৃত্তি পাঠশালা ও প্রদ্যোৎ রয় দাদাকে শুভেচ্ছা। শুভেচ্ছা আজকের অতিথি জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর জন্য। সাজিদুর রহমান মিলন, ও আমেরিকায় থাকে, আমাদের কোডাইউডার কলিগ ছিল। মিলন স্যার লিখেছে, প্রদ্যোৎ দা, সুচিন্ত স্যার, অনেক সময় লাগছে আমাকে
চিনতে, কিভাবে আমাকে হয়তো চিনতে পারেনি। দেখা হয়েছিল 2018 কানাডাতে। কানাডাতে সম্ভবত দেখা হয়েছিল তোমার হ্যাঁ, সাথে। দেখা হয়েছিল, হ্যাঁ, মিলন কিন্তু স্যারের সাথে দেখা আসলে হয়েছিল। মিলন স্যারের মাথা চুল পড়ে গিয়েছে, মুরব্বী হয়ে গেছে, এই কারণে তুমি চিনতে পারো নাই। যাই হোক, সাজেদুর রহমান মিলন, ইয়েস ইয়েস আবার লিখেছে। শঙ্কর বাস স্ট্যান্ড, এবার আবার উল্লেখ করেছে সে। মেজবার আমিন উল্লেখ করেছে, আড্ডা উপভোগ করছি। আসলে আমরা আজকে আড্ডা দিচ্ছি, আড্ডার ছলে আসলে কিছু কথা বলা, কিছু মেসেজ দেয়া, এটাই আমাদের উদ্দেশ্য। আর দুজন তো চঞ্চল অভিনেতা, সঙ্গীত শিল্পী, চিত্রশিল্পী, কিন্তু তার বাইরে চঞ্চলের একটা পরিচয় আছে যেটা বাংলাদেশে অনেকেই জানে না। চঞ্চল একজন চমৎকার শিক্ষক, এবং আমি যখন শিক্ষকতার পরীক্ষা দিতে যাই সেখানে সে আমার ছাত্র ভূমিকা থেকে আমাকে খুব জ্বালিয়েছিল, এটা আমার মনে আছে। তো যাই হোক, অরূপ কুমার অপু, ধন্যবাদ প্রদ্যোৎ দাদা, জাপান ডাক্তারকে লাইভ করার জন্য, সম্ভবত আর এক তোমার নাটকের চরিত্র। আলফি নাহিয়ান আবৃত, মাদারীপুরের একজন অনুজ আবৃত্তি শিল্পী, ভালো আবৃত্তি করে, উপস্থাপনা করে। প্রদ্যোৎদা এবং চঞ্চলদা ভালোবাসার চিহ্ন দিয়েছে। বিপ্রতীপ মোস্তাক, নতুন প্রজন্মের একজন কবি, অনেক ভালো লেখে, ওর কবিতা আমি বেশ কিছু আবৃত্তি করেছি। প্রিয় আবৃত্তি শিল্পীর সাথে প্রিয় অভিনেতা শিল্পী, ভালোবাসা উভয়ের জন্য। অ্যাডভোকেট তন্ময় সরকার, ইউডায় আমাদের স্টুডেন্ট ছিল। দুজন প্রিয় মানুষ, ও এখন অ্যাডভোকেট, মাদারীপুরে ও প্র্যাকটিস করে। দুজন প্রিয় মানুষ একসাথে, দুজনেরই সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করছি। খন্দকার সাদিকুজ্জামান সাদিক, আমাদের আরেকজন প্রিয় ছাত্র, ইন্টারমিডিয়েট পড়তো কোডাতে, আমার 2 ক্লাস টিচার, ভালো থাকবেন। তোমারও তুমি ক্লাস টিচার ছিলে ওর বোধহয়। শামস ইমরান, শামসকে তুমি বোধহয় পরেও বিভিন্ন জায়গায় দেখেছো, ইভেন্ট ম্যানেজমেন্টে। পিডি, আমাকে পিডি বলে বাবারে, পিডি প্রজেক্ট ডিরেক্টর। এবং চঞ্চল দা, আলবি লিখেছে চঞ্চল দাকে খুব প্রাণবন্ত আর খুব সুন্দর লাগছে। চঞ্চল দা সবসময় বরাবরই সুন্দর, যে কারণে চঞ্চল দা আজকে নায়ক আর আমি ওই লাইনে যাই নাই, কারণ আমার চেহারা খুবই খারাপ। মানুষ বালা, ভালোবাসার 2 মানুষ, সবাই আমাদেরও ভালোবাসার মানুষ। শামস ইমরান আবার লিখেছে, 2 অফ মাই ফেভারিট টুগেদার, লাভ ইউ বোথ। আলভি লিখেছে, অনুনাদের জন্য একাকাশ ভালোবাসা। দেবপ্রসাদ বৈদ্য, গোপালগঞ্জের একটা মিডিয়ার, এবং ও খুব ভালো এডিটর, আমার কাজিন হয় সম্পর্কে, এবং খুব ভালো মানুষ। আজকে আসলে এই যে স্ট্রিমিং করছি আমরা, এটার ব্যাপারে ওর হেল্প আছে। 2 দাদাকে একসাথে দেখে খুব ভালো লাগছে, শ্রদ্ধা ও ভালোবাসা রইল। এবং সে আমাদের দুজনের ছাত্র, সে কোথায় পড়তো। আলভি আবার লিখেছে, দুজন সাদা মনের মানুষ। আমি সাদা কিনা জানি না, চঞ্চল সাদা এটা আমি জানি। ওকে। মাহবুব হাসান খান, আহা মতি মনে পড়ে গেল, শঙ্করে মতি মনে পড়ে গেছে। মাহবুব হাসান আমাদের কলিগ এবং বন্ধু, খুব মিস করি তাকে। এখন তারপরে সঞ্চিতা নাসরিন, একজন ভালো লেখিকা, কবি, ভালো লাগছে খুব। মিসবা রবিন, একজন জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে জানি, আজ জানছি খুব নির্মোহ, বন্ধু বৎসল এবং সাধারণ জীবন যাপনে অভ্যস্ত একজন চঞ্চল চৌধুরীকে। ধন্যবাদ প্রিয় প্রদ্যোৎ রায় দাদাকে। রাবিন, আমি তোমাকে আরো জানাবো চঞ্চল চৌধুরীর ব্যাপারে। চঞ্চল চৌধুরী, আমি আমি যাকে তাকে নিয়ে গর্ব করি না। আমার অনেক বন্ধু বান্ধব আছে যারা স্টার, সুপার স্টার, আমি সবাইকে নিয়ে গর্ব করি না বিভিন্ন কারণে। কিন্তু তোমরাও শুনেছো যে বিভিন্ন সময় আমার স্টুডেন্টরাও কিন্তু 10টা কথা হওয়ার পরে বোধহয় 11তম কোথায় তারা জেনে যায় যে চঞ্চল আমার বন্ধু। কারণ এই গর্বের জায়গাটা হচ্ছে চঞ্চল সত্যিকারের একজন সাদামাটা মানুষ এবং সাদা মনের মানুষ, খুব সিম্পল লাইফ লিড করে, জীবনে কোনো বাহুল্য নাই, এবং কোনো চাহিদার বাহুল্য নাই, যেটুকু প্রয়োজন সেটুকু নিয়েই সন্তুষ্ট থাকে, এমন একজন মানুষ, এবং মানুষকে ভালো রাখতে জানে। সঙ্গীতা রয়, অনুনাদের একজন সদস্য, এবং ভালো আবৃত্তি করে, ও লিখেছে, 2জন মনের মানুষ। হ্যাঁ, মনের মানুষ বলতে আমার আবার সেই কথা মনে পড়ে, মনের মানুষের চঞ্চল। ওটা একটা মাইন্ড ব্লোয়িং সিনেমা, একটা ল্যান্ডমার্ক সিনেমা বাংলা মুভির ইতিহাসে। ঝর্ণা বিশ্বাস, আমাদের এক অভিভাবক এবং শুভাকাঙ্ক্ষী, লিখেছেন অভিনন্দন এবং ভালোবাসা। সিফাত আব্দুল্লাহ, বেতারে আমার সাথে কাজ করে, ছোট ভাই এবং আমার স্টুডেন্টও হয়, স্যার ভালোবাসা নিন। উত্তম কুমার দাস, আমাদের উত্তম স্যার ইংলিশের, মনে পড়েছে, কোটা পরিবারের 2জন সদস্য, দেখে ভালো লাগছে। নাজমুল হাসান, আবার গোপালগঞ্জের এক সুরিত, দাদা ভালোবাসা নিবেন দুজনেই। নাহিদা আশরাফি, আমাদের পরবর্তী অনুষ্ঠানের অতিথি, আমার বন্ধু, আমার শৈশব বন্ধু, বাল্য বন্ধু,
কবিতা ক্যাফের নাম শুনেছো বোধহয় তুমি, কবিতা ক্যাফের হুম, কবিতা ক্যাফে যার আর কি আমরা হ্যাঁ, হ্যাঁ। যে কবিতা ক্যাফেটা চালায়, এবং ও খুব বড় মাপের একজন কবি। আমি গতকালকে ওর একটা কবিতা করেছি, আর আজকে লাইভ শেষ করে আরেকটা কবিতা করবো, কারণ বাহ, পরের বাহ, সপ্তাহে ওর বাহ। লাইভ আছে আমার সাথে। তো নাহিদা লিখেছে, একজন মন প্রিয় অভিনেতা, অভিশিল্পী চঞ্চল চৌধুরীকে শুভেচ্ছা। তোমার শুভেচ্ছা পৌঁছে দিলাম, আমার বাল্য বন্ধুর শুভেচ্ছা পৌঁছে দিলাম আমার ম্যাচিওর জীবনের বন্ধুর সাথে। থ্যাংক ইউ, আহ, থ্যাংক ইউ। একটা প্রবাদ প্রচলিত আছে, যেটা হচ্ছে হাড্ডি হয় না গোস্ত, কলিগ হয় না দোস্ত। কিন্তু এই এই প্রবাদটা আমরা কিছু মানুষ মিথ্যা প্রমাণ করেছি, যে কলিগ হওয়ার পরে এত ভালো বন্ধুতা থাকে, এত ভালো বন্ধুত্ব হয়, সেটা আমাদের সাথে চঞ্চল, প্রদ্যোৎ, এর সাথে আরো কম করে হলেও 100 লোকের নাম জড়িত আছে, যারা কলিগ হওয়া সত্ত্বেও বন্ধুতার, আত্মীয়তার একটা পরম বন্ধনে আমরা আবদ্ধ, এখনো সবাই সবাইকে ফিল করি। জয় সরকার লিখেছে বহর আলী, তোমার কোনো চরিত্র সম্ভবত। হুম, আহ, নাহিদার সাথে আবার লিখেছে মনোপ্রিয় অভিনয় শিল্পী চঞ্চল চৌধুরীর শুভেচ্ছা। আলবি লিখেছে নাহিয়ান, চঞ্চলদা এক কথায় চমৎকার কথা বলেছেন, কথাগুলো সারা জীবন মনে থাকবে। চঞ্চলদা আসলে সবসময় ভালো কথা বলে, শিক্ষক হিসাবেও বলতো। আজ লাইভে আসলে আমি উপস্থাপক বলা ঠিক হবে না, আজকে আসলে আড্ডা দিচ্ছি, তো আমি অনেক বেশি কথা বলে ফেলছি। এটার পিছনে একটা কারণ হচ্ছে অনেকদিন পর প্রিয় বন্ধুকে, অনেকদিন, তাই না, অনেকদিন, সেই বহুদিন। চঞ্চল চৌধুরী জাতীয় পুরস্কার পেল, সেই বোধহয় শেষ দেখা। হুম, জাতীয় পুরস্কার পাওয়ার আগে আগে হ্যাঁ, চঞ্চল হ্যাঁ। চৌধুরীর সাথে একবার আমার দেখা হয়েছিল, এই শেষ দেখা, তারপরে আর কোনদিন দেখা হয়নি, ফোনে কথা হয়েছে। তো হুম, এতদিন পর বন্ধুকে ফেস টু ফেস দেখে আসলে আবেগ সামলাতে পারছি না। সাখাওয়াত হোসেন সাজু লিখেছেন, নাইস টু সি ইউ বোথ টুগেদার স্যার, চঞ্চল স্যার। আর কাছে একটা ভূপেন হাজারিকার গান শুনতে চাই। হ্যাঁ, চঞ্চল চৌধুরীর কণ্ঠে ভূপেন হাজারিকার গান আমরা শুনবো আজকে। যদিও চঞ্চল দা, যখন তার সাথে আমি কমিউনিকেট করছিলাম, তখন তার মনটা ভালো ছিল না সেই সময়টায়। আমার দুই দিদি এবং দাদা বাবু এবং দুই ভাগনা, তারা করোনা আক্রান্ত, এই অবস্থা আসলে ভালো থাকা যায় না। তো আমি চঞ্চলকে কোন রকমের প্রেশার ক্রিয়েট করতে চাই নাই, আজকে শুধু কথা বলবো এই জন্যই ডেকেছিলাম। কিন্তু আজকে চঞ্চলকে দেখে ভাল লাগছে, মন ফুরফুরা লাগছে। আসলে তো সবকিছু নিয়েই বেঁচে থাকা, বিপদ আপদ নিয়ে। তো চঞ্চল দা গান শোনাবে আজকে। অসংখ্য ভালোবাসা চঞ্চল দা লিখেছে রতন রয় নিলয়, মনোজ বালা লিখেছে শ্রদ্ধেয় ভূপেন হাজারিকার গানের অনুরোধ রইল। আমার প্রিয় অভিনেতা নমস্কার আপনাকে, ভালো আছেন? অনির্বাণ বিশ্বাস গোপালগঞ্জের সুরিদ একজন। নার্গিস ফেরদৌসী, উনি গোপালগঞ্জের একটা স্কুলের শিক্ষিকা, আমার সুরিদ, এবং আমার দুই শিক্ষার্থীর অভিভাবক। চঞ্চল স্যারের প্রতিটা কথাই সত্য। ও না না না, দুঃখিত, নার্গিস ফেরদৌসী হচ্ছে অনুরাদেরই আরেকটা সদস্য, সাফা, ওর মার প্রোফাইল থেকে লিখেছে, চঞ্চল স্যারের প্রতিটা কথাই সত্য। এবং সাফা খুব ভালো আবৃত্তি করে, হয়তো সময় পেলে তোমাকে একসাথে শোনাবো। সঙ্গীতা রয় লিখেছে, স্যার এভাবেই সবসময় আপনাদেরকে পাশে চাই। হ্যাঁ, আমাদেরকে পাশে পাবে, আমি মরে গেলেও চঞ্চল চৌধুরীকে পাবে। আর চঞ্চল চৌধুরী আর চঞ্চল চৌধুরী আমি দুজন মরে গেলে আমাদের ইউটিউব চ্যানেল আছে, চঞ্চল চৌধুরীর নাটক আছে, সারা বিশ্বে ছড়ানো, এগুলোর মধ্যে আমরা বেঁচে থাকবো। সঞ্জয় কবিরাজ লিখেছে, খুব সুন্দর হচ্ছে দাদা, আমার খুব পছন্দের অভিনেতা চঞ্চল দা, শুভকামনা প্রত্যেকটা। বিপ্রতীপ পোস্তাক লিখেছে, মারুফা মারু বোধহয় কাউকে ট্যাগ করেছে। হুমায়রা বিনতে আজাদ আমার আরেকজন এই মুহূর্তের কলিগ, বেতারে আমরা কাজ করি, যদিও বয়স অনেক ছোট, বিশ্ববিদ্যালয়ে পড়ে, চমৎকার উপস্থাপনা করে। হুমায়রা লিখেছে, ভালো লাগছে, অনুনাদের জন্য শুভকামনা। সুমন শাহনেওয়াজ, অহর্নির শুভেচ্ছায় সিক্ত হও বন্ধু, গোয়া হেড, স্পেশালি আমার এক বন্ধু, বাল্য বন্ধু। সঙ্গীতা রয় লিখেছে, অনুনাদের প্রতি সদস্যকে অনেক মিস করি। ফিরোজ আহমেদ কবি খুলনা থেকে লিখেছেন, শুনছি বাড়িতে এলে দেখতে আসবো, আসবেন, দাওয়াত রইল। অনেক অনেক মন্তব্য, আমরা অন্য মন্তব্যগুলো আবার পরে পড়বো। আহ আহ, তার আগে আমরা একটু চঞ্চলের কাছে আবার যাব। চঞ্চল, অনেক কথা বকবক করে ফেলছি বন্ধু, তুমি, হ্যাঁ, দর্শকের অনুরোধ আছে, তুমি একটু ভূপেন হাজারিকার গান দিয়ে আমাদের একটু সন্ধ্যাটাকে একটু প্রাণবন্ত করে দাও। আচ্ছা। গানের আগে একটু কথা বলি, দু একটা প্রাসঙ্গিক কথা। Sure. আগেই বলি, এগুলো আমি যেটা বলছি এটা কোনো রাজনৈতিক কোনো উদ্দেশ্যে কথাগুলো বলা নয়, যেটা সত্য সেটা বলা। কারণ আমাদের দেশ, স্বাধীনতা, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, এটা হচ্ছে আমাদের সবার। গোপালগঞ্জের সন্তান বঙ্গবন্ধু, আমাদের জাতির পিতা। তা একটি দেশ কখন বিশৃঙ্খল অবস্থা
মধ্যে পড়ে গেল, এবং যে জাতি পিতাকে হত্যা করে সেই জাতি তো আসলে এই অবস্থায় হবে। তা সেই এত বড় একটি হত্যাকাণ্ডের পর জাতি এখনো সেই সঠিক রাস্তায় পুরোপুরি আসতে পারেনি। আমি যে কথা বলছিলাম, যে কারণটাই আমি বলছিলাম যে আমাদের এই যে আজকের সময়ের যে সংকট, প্রত্যেকটি সংকটের জন্য একজন গার্জিয়ান লাগে, অভিভাবক লাগে। একটা পরিবার যেরকম অভিভাবকের বুদ্ধিতে পরামর্শে চলে সেরকম। তা আমরা সেই অভিভাবককেই আসলে প্রথম হত্যা করেছি। এই বিশৃঙ্খলাগুলো এমনি এমনি আসেনি। সেই জায়গা থেকে আমি বলবো যে মানুষ তো হতেই হবে, এবং মানুষ যদি আমরা হই তাহলেই আমরা আসলে মানুষকে শ্রদ্ধা করতে শিখবো, মানুষকে মূল্যায়ন করতে শিখবো, এবং মানুষের বিপদে আমরা মানুষের পাশে দাঁড়াতে পারবো। এবং মানুষের পাশে যখন আমরা দাঁড়াবো তখনই প্রমাণ হবে যে আসলে আমরা মানুষ নাকি অন্য কোনো প্রজাতির প্রাণী। কারণ মানুষ হচ্ছে সৃষ্টির সেরা জীব, তার বুদ্ধি জ্ঞান সবকিছু আছে। তা এই সময়েও আমি বলতে চাই যে সচেতন ভাবে যদি আমরা একটু চলি, যারা বিপদে আছেন, বিপদে তো প্রচুর মানুষ, সারা দেশের প্রচুর মানুষ, মানে আমাদের অর্থনীতির চাকা মানে থেমে গেছে। এই 4টা মাস কারো কোনো কাজকর্ম নেই, আমিও তার বাইরে নই। তাই বিপদের সময় মানুষ যারা আছেন তারা আশা করি মানুষের পাশে দাঁড়াবেন। ভূপেন হাজারিকার কথা যেহেতু চলেই এসেছে, আমি আসলে আদর্শিক জায়গা থেকে ভূপেন হাজারিকাকে পছন্দ করি। তার গানের কথা, তার গানের বাণী, তার গানের সুর, এবং মানুষের জন্য আসলে উনি গান লিখেছেন, গান করেছেন। এই কারণেই হচ্ছেন ভূপেন হাজারিকা আমার সবচাইতে প্রিয় শিল্পী। অন্য আরো অনেক শিল্পী আছেন, কিন্তু ভূপেন হাজারিকার গানগুলো আমার ভেতরটা নাড়া দেয়, এবং আমার মনে হয় যে হ্যাঁ, আসলে মানুষের জন্য এরকম গান হওয়া উচিত। এবং তার গানগুলো যদি কেউ ভালোবাসতে পারেন, ওখান থেকেও একটা বড় অ্যাচিভমেন্ট হওয়া সম্ভব। কারণ তার প্রত্যেকটি গানের কথাই মানুষের জন্য। সে মানুষ মানুষের জন্য এই গানটা দিয়ে শুরু করি আমি, ঠিক আছে? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, মানুষ মানুষকে পণ্য করে, মানুষ মানুষকে জীবিকা করে। পুরনো ইতিহাস ফিরে এলে লজ্জা কি তুমি পাবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, বলো কি তোমার ক্ষতি? জীবনের অথই নদী পার হয় তোমাকে ধরে, দুর্বল মানুষ যদি, মানুষ যদি সে না হয় মানুষ, দানব কখনো হয় না মানুষ। যদি দানব কখনো বা হয় মানুষ, লজ্জা কি হবে না ও বন্ধু? মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? চমৎকার। আসলে গান চমৎকার কেমন এটা দর্শক জানে, চঞ্চল চৌধুরী কেমন গান গায়। আর চঞ্চল চৌধুরীকে অভিনেতার আগে আমি যেভাবে চিনি, আমি চঞ্চল চৌধুরীর অভিনয় দেখেছি অনেক পরে। আমার বন্ধু চঞ্চলকে আমি যেভাবে পেয়েছি তখন গান হিসেবে অনুষ্ঠানগুলো সঞ্চালনা করার জন্য চঞ্চল চৌধুরী আমার সাথে অনেক পার্সিয়ালিটি করেছে, আমার পক্ষে পার্সিয়ালিটি করেছে। দেখা যেত যে একটা অনুষ্ঠান হবে, রিহার্সেল হচ্ছে, আমি রিহার্সেলে যাচ্ছি না একদিনও। আমাদের সেই প্রতিধ্বনির সভাপতি চঞ্চল চৌধুরী, প্রতিধ্বনি, তোমাদের সংগঠনটার নাম প্রতিধ্বনি ছিল না? হ্যাঁ, প্রতিধ্বনি। চঞ্চল, প্রতিধ্বনির প্রতিধ্বনি। সভাপতি চঞ্চল, আমি কার্যনির্বাহী কমিটির সদস্য, এই ছিলাম। কিন্তু দেখা যেত কি যে আমি রিহার্সেলে যাচ্ছি না, ফাঁকিবাজি করছি, টিউশন করে বেড়াচ্ছি, পয়সা ইনকাম করছি, হ্যান ত্যান এগুলো। তো চঞ্চল শেষ বেলায় এসে একটু পার্সিয়ালিটি আমার সাথে করেই ফেলতো, বন্ধুর প্রতি একটু স্বজন প্রীতি করেই ফেলতো, উপস্থাপনার দায়িত্বটা আমাকে দিয়ে দিত।
যাই হোক, সবার কিন্তু সেই অনুষ্ঠানগুলোতে যারা কোডা সোডা ইউডার হাজার হাজার স্টুডেন্ট, আমরা প্রায় দীর্ঘ এক যুগের মতন কাজ করেছি সেখানে, তো সেখানে হাজার হাজার শিক্ষার্থী ছিল। ওরা সবাই জানে যে অনুষ্ঠানের শেষ আকর্ষণ হচ্ছে চঞ্চল স্যারের গান। চঞ্চল স্যার একটানা ৫-৬টা গান গাবে, সবাই ওই জন্যই বসে থাকতো। এবং আমরাও আগে কখনোই চঞ্চল স্যারকে পারফরমেন্সে দিতাম না, ইচ্ছা করে সাউন্ড প্যানেলের পিছনে বসিয়ে রাখতাম যে নাও তুমি ওখানে বসে সাউন্ড অপারেট করো, যে তোমার একটু হ্যাঁ, কারণ হচ্ছে সাউন্ড অপারেটর রাখা হতো এই কারণে যে সে যদি দর্শক সারিতে চলে আসে, দর্শক আর অনুষ্ঠান দেখবে না, চঞ্চল চৌধুরীকে নিয়ে ব্যস্ত থাকবে। তো সাউন্ডের পাশে থাকলে দর্শক অন্তত স্টেজের দিকে তাকানো থাকতো। তো এই সেরকম পলিসিটা। তো যাই হোক, তুমি যে কথা বললে, তুমি নিজে শিক্ষকের সন্তান, শিক্ষক পরিবারের সদস্য, এবং তুমি নিজেও শিক্ষক। এই সময় তোমার কাছ থেকে একটু আমি শুনতে চাই যে একজন শিক্ষক হিসেবে তুমি বর্তমান যে শিক্ষা ব্যবস্থাটা বাংলাদেশে, আমরা দেখেছি যে করোনা আমাদেরকে কিন্তু অনেক কিছু শিক্ষা দিয়েছে, করোনাই শিক্ষা দিয়েছে। করোনায় আমরা মরে যাই কি বেঁচে যাই এটার চেয়ে বড় কথা হচ্ছে করোনা আমাদের অনেক কিছু লার্নিং দিয়ে গিয়েছে বিশ্ববাসীকে, যে আমরা জীবন আচরণ, যেমন আমি গত ৩ মাসে মাত্র 2টো শার্ট এবং 2টো প্যান্টের উপরেই আছে, বাইরে ওই ড্রেসটা পরে যাই এবং এসে ধুয়ে দিই, আবার পরবর্তীতে বের হলে ওটা, তাহলে আমাদের বাহুল্যের তো প্রয়োজন নেই। যাই হোক, তো এই পরিবর্তিত বিশ্বে এবং বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থার যে ধারাটা এখন চলছে, একজন শিক্ষকের দৃষ্টিকোণ থেকে তুমি একটু কি সেই জায়গাটা আলোকপাত করবে যে শিক্ষা ব্যবস্থাটা কেমন হওয়া উচিত? করছি। পলাশ মাহবুব আমার খুব প্রিয় একজন মানুষ। হ্যাঁ, পলাশ ভাই কমেন্ট লিখেছে, আমি পড়তে চাচ্ছিলাম। আমারও খুব প্রিয় লেখক এবং খুব ভালো ছড়া লেখে এই লোকটা, ছড়ার এবং পলাশের সাথে আমার মোটামুটি ফেসবুকে প্রতিদিন ওর প্রত্যেকটা স্ট্যাটাস মানে হচ্ছে আমার সেখানে একটা কমেন্টস থাকবে, সেই কমেন্টটা কখনো মানে সিরিয়াস, কখনো মানে মজা দেওয়ার জন্য, এবং ওর সাথে ওর লেখা খুব ভালো লাগে আমার। থ্যাংক ইউ পলাশ, এই অনুষ্ঠানটা দেখছে পলাশ। হ্যাঁ পলাশ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ কমেন্ট লিখেছেন এবং আমাদের সাথে আছেন এর জন্য। এবং আমারও খুব প্রিয় মানুষ, নাটক খুব চমৎকার লেখে, পলাশ মাহবুবের নাটক এবং পলাশ মাহবুবের ছড়া দুর্দান্ত এবং দারুণ। শুধু হাসির জন্য হাসি না, সেখানে একটা হিডেন মেসেজ থাকে, একটা হিডেন মেসেজ থাকে, এটা পলাশ মাহবুবের অনেক কিছু থাকে। তো যাই হোক, আমরা চাই যে পলাশের মতো এরকম আরো লেখক আমাদের দেশে জন্ম হোক, অনেক ভালো ভালো সুন্দর সুন্দর মানে বক্তব্যধর্মী লেখা, এবং সেই সঙ্গে আবার বিনোদনটাও পাই। পলাশের লেখাতে আমি বিনোদনটাও খুব পরিপূর্ণভাবেই পাই। তা প্রদ্যুৎ, তুমি বলছিলে আমাদের শিক্ষা ব্যবস্থার কথা। আসলে শিক্ষা ব্যবস্থা এটা তো একটা রাষ্ট্রীয় নিয়ম নীতির ভেতর দিয়ে আসলে ব্যবস্থাটা চলে বা এটার প্রয়োগ হয়। আমি ব্যবস্থা নিয়ে এত কিছু বলার মতো অত জ্ঞান রাখি না, হয়তো এক ধরনের শিক্ষা ব্যবস্থা দিয়ে তো আমরাও ছোটবেলায় লেখাপড়া করেছি বা এসেছি আমরা এই পর্যন্ত। কিন্তু মূল সমস্যাটা হচ্ছে এইরকম যে আমাদের যে পেশাগুলো ছিল সেবাধর্মী পেশা, সেই পেশাগুলোকে আমরা কলঙ্কিত করে ফেলেছি। যেমন শিক্ষকতা, মানুষ গড়ার কারিগর হচ্ছে শিক্ষক, সেই শিক্ষক এখন ক্লাস ঠিক মতো নেন না, কিন্তু তার কাছে কেউ যদি প্রাইভেট পড়ে, মানে প্রাইভেট টিউশনি করে, মানে ক্লাসের যে দায়িত্ব সেটি উনি পালন করছেন না খুব বেশি, অধিকাংশ ক্ষেত্রেই। এটা সবার জন্য আমি বলছি না, অধিকাংশ ক্ষেত্রে। এবং নিজের অর্থের লোভটা তিনি সামলাতে না পেরে আলাদাভাবে তাকে ব্যাচে পড়িয়ে বেশি টাকা আর্ন করছেন, তাতে করে আমাদের এই শিক্ষা ব্যবস্থা কলুষিত হচ্ছে শিক্ষক দ্বারাই। আর আরেকটা বিষয় যেটা ছিল যে একটা সময় আমাদের শিক্ষকরা কিন্তু তাদের শিক্ষা দীক্ষা কতটুকু উন্নত স্তরের ছিল, ভালো রেজাল্ট বা ভালো তারা মেধাবী কতটা ছিলেন সেটা আমি বলছি না, অনেকে হয়তোই ছিলেন, সত্যিই ছিলেন, কিন্তু তাদের একটা ব্যক্তিত্ব ছিল, সেই ব্যক্তিত্বের জায়গা থেকে যেমন শাসন করার যে ক্ষমতাটা তারা রাখতেন। এবং আমাদের ফ্যামিলি থেকে একটা শিক্ষকের হাতে স্কুলে তুলে দেওয়া মানে বাবা মা বলে আসতেন যে আমার ছেলের শুধু হাড়গুলো ফেরত পেলেই চলবে, আপনি যেভাবে পারেন ওকে মানুষ করেন, পড়াশোনা করবে না, ওকে পিটিয়ে মানে বেদে পিটিয়ে যেভাবে আপনি যা খুশি। এবং আমরা কিন্তু প্রচুর মার খেয়েছি আমাদের স্কুল জীবনে, হাই স্কুলে, প্রাইমারি স্কুলে, একদম মানে প্রায় দিনে এসে হাত লুকিয়ে রাখতাম দুষ্টামির কারণে, পড়ানা ফাঁকি দেওয়ার কারণে হাতের উপর দিয়ে একদম বেতের বিশাল দাগ পড়ে যেত একদম। তা সেই ব্যবস্থাটি এখন নেই, এখন মানে ছাত্রদের গায়ে হাত দেওয়া যায় না, এ থেকে ছাত্ররা খুব মানে শিশুদেরকে হ্যাঁ বলুন, শিশুদের প্রতি মানসিক ইয়ে দিবেন না, এর কারণে এসব নানান মানবিক বা সংগঠন টখন সবকিছু মিলিয়ে বা একটা নিয়মই হয়ে গেছে যে না, শিক্ষার্থীর গায়ে বা স্টুডেন্টের গায়ে হাত তোলা যাবে না।
যে কারণে স্টুডেন্টরা শিক্ষককে ওইভাবে ভয়ও খুব বেশি পাচ্ছেন না। আর শিক্ষকরা হয়ে গেছেন ওই যে বললাম, শুধু শিক্ষক না, এরকম অনেক সেবাধর্মী পেশা, ডাক্তার, চিকিৎসা পেশা, সেক্ষেত্রেও দেখা যায় যে, আমি সবার কথা বলছি না, কেউ আমার কথা মানে অপরাধ নেবেন না বা ক্ষমা করে দেবেন, অনেক মানে তারপরেও যখন সেবাধর্মী পেশাগুলো যখন কোনো অর্থনৈতিক ইয়ের মধ্যে পড়ে, ওটা যখন শুধু লোভের বশবর্তী হয়ে একজন শুধু অর্থের দিকেই দৌড়ায়, তাহলে তো সমাজের প্রতি তার যে সেবা দায়িত্বটি, সেটা শিক্ষক হোক অথবা এরকম অনেক পেশা আছে, আমি সবার কথা বলছি না। আসল কথা হচ্ছে কি, যে পেশাকে যদি আলাদা নাও করি, প্রত্যেকটা মানুষের জায়গা, যে যে জায়গায় যে পেশায় আছেন, যে যা করছেন, চাকরি বাকরি সবকিছু, আমি ইভেন যিনি ব্যবসা করেন, ব্যবসা বাণিজ্য করেন, প্রত্যেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে আমাদের অসততার পরিমাণটা বেড়ে গেছে, এবং যে কারণে আমরা একদম একান্ত ব্যক্তিগত স্বার্থের বাইরে আর কোনো কিছু দেখতে চাই না। আমাদের একটা ধর্মপ্রাণ একটা দেশ, 90% উপরে মানুষ ধর্মপ্রাণ মানুষ, আবার এখানে অসৎ মানুষ, এবং এখানে কিন্তু মানে কি বলে, ঘুষ বলি অথবা যা বলি সবকিছু, সেটার পরিমাণও কিন্তু 90-র উপরে। তাহলে আমরা কোন ধর্মটি পালন করছি? ধর্মে কি লেখা আছে যে এই অপরাধ বা এই অসততা গুলো করতে হবে? তার মানে আমরা নিজেরা কিন্তু স্ববিরোধী। আমি ধর্মের লেবাসটা পরে আছি মুখে, মুখোশ পরে আমি চলছি, কিন্তু আমি যে ধর্ম আমাকে সৎভাবে জীবনযাপনের শিক্ষা দিচ্ছে, আমি ধর্মের মুখোশটাকে আমি পড়ছি মুখে, কিন্তু আমি ধর্মের আসল শিক্ষাটা আমি দিচ্ছি না। এ কারণে সমাজ থেকে আরো এই মানে উদারতা বলি বা মানবিকতা বলি, এইগুলো আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। তোমার কথা থেকে আসলে, হ্যাঁ, তোমার কথার মধ্যেই কিন্তু ওই উত্তরটা চলে আসছে, যেটা হলো, তুমি একটু বিক্ষিপ্ত ভাবে বলেছো যদিও, যে যেটা তুমি তোমার আগের বক্তব্যের মধ্যে ছিল যে মানবিক মানুষ হওয়ার জায়গাগুলো, আসলে শিক্ষা ব্যবস্থা তো আমরা পরিবর্তন আমরা করতে পারবো না, আমরা শিক্ষক হিসেবে মতামত প্রকাশ করতে পারি যে এটা হওয়া উচিত। মানে এখন যেটা হয়ে আসছে, তুমি আগেই বলে দিয়েছো একবার, আমি আসলে ওটারই রেস্টে নিয়ে এনেছিলাম, যে শুধু জিপিএ 5 পেলে হবে না বা 4টা ফার্স্ট ক্লাস পেলে হবে না, সেখানে আসলে শিক্ষা ব্যবস্থাটাকে এমন ভাবে হওয়া উচিত যে মানবিক বোধ সম্পন্ন মানুষ যেন ওই শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করে দিতে পারে। আর এই করোনাকালীন সময়, আর একটা বিষয় হচ্ছে যে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে কালচারাল এডুকেশনটা মাস্ট দিতে হবে। শুধুমাত্র এই পুঁথিগত দিকে যে, ইভেন তুমি খেয়াল করে থাকবে যে আমাদের যে প্রতিষ্ঠানে আমরা কাজ করতাম, আমাদের সোডাকোডাইউডা, সেটা কিন্তু একটা স্ট্রাকচার ছিল, খুব চমৎকার স্ট্রাকচার। চেয়ারম্যান স্যার কিন্তু আমাদের সবসময় বলতেন যে আমাদের সন্তানরা শুধু লেখাপড়া না, ওরা মানবিক সম্পন্ন মানুষ হবে, এবং তারা এই কালচারের একটা চর্চার ভেতর, যে কারণে আমাদের প্রতিষ্ঠানে সোডাকোডাইউডাতে প্রত্যেক মাসে মাসে প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো প্রোগ্রাম থাকতো, এবং সেখানে কিন্তু এই হোস্টেলে যেসব স্টুডেন্ট থাকে বা বাইরের থাকে বা শিক্ষক ছিল, অনেক শিক্ষক ছিলেন, সবাই মিলে কিন্তু আমরা ওই 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 পরিবেশটা পেয়েছিলাম। এবং আজকে আমি যে জায়গায় অবস্থান করছি, আমি তো শুরুতে যখন সোডাকোডাতে আমি কাজ করি, তখন তো আমার অবস্থানটা এটা ছিল না, বা অভিনেতা হিসেবে ওই রকম ভাবে মানুষ আমাকে চিনতেন না। আমার কিন্তু সোডাকোডাতে কাজ করতে করতে ওই সময়ে আমার এই জীবন, এই যাত্রাটা শুরু, অভিনয়ের যাত্রা, বা আমার এই কালচারাল এই লাইনে আমার মানে পদার্পণ, বা আমি আগাতে থাকি আস্তে আস্তে। তার আগে কিছুদিন ছিল, বা আমি থিয়েটার করেছি বা করছি বহু বছর ধরে, কিন্তু ওই পরিবেশটা যেমন আমাদের মেধা মনন, আমাদের সন্তানদের মেধা মননের জন্য অনেক বেশি মানে মানে কি বলবো, সহায়তা করেছিল। তা আমার মনে হয় যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো বাড়ানোর দরকার, পরিবারে কালচারাল অ্যাক্টিভিটিস গুলো বানানোর দরকার, যাতে করে আমাদের সন্তানরা আসলেই সত্যিকার একজন মানুষ হতে পারে। এর বাইরে আর কিছু আসলে করার নাই। আর তুমি আগে একটা জিনিস মেনশন করেছিলে যে শুদ্ধর ব্যাপারে, আমাদের শুদ্ধ বাবা, ও বড় হয়ে উঠছে, ক্লাস 4-এ পড়ে, তো একটা করোনা কিন্তু একটা সুবিধা করে দিয়েছে শিশুদের জন্য, যে বাবা মাকে সন্তানের অনেক কাছে এনে দিয়েছে। মানে এই মুহূর্তটা যেটা পাচ্ছে সন্তানরা আমাদেরকে যেভাবে অন্য সময় তো এভাবে পায় না। তো এই ব্যাপারে আমি তোমার, বলি, হ্যাঁ, তোমার এ ব্যাপারে আমি কিছু কথা শুনতে চাচ্ছি, যে আমরা যারা একটু চিন্তা করি চাইল্ড সাইকোলজি নিয়ে, যে এই মুহূর্তে বাচ্চাগুলো বাসায় বসে ডিভাইস ছাড়া অন্য কোনো কাজ নেই, তাদের তো বাইরে যাওয়া সম্ভব না, তাদের বাইরে খেলতে যেতে পারছে না, অন্য বিনোদন গুলো বন্ধ, স্কুলে বন্ধুদের দেখা হচ্ছে না, তাদেরকে আমরা সেখানে যেতে দিতে পারছি না। তো এই সময়টায় আসলে তুমি করছো, আমি করছি, তোমারটা আমি টের পাচ্ছি, আমারটা তুমি টের পাচ্ছ, আমারটা মানুষও টের পাচ্ছে, তোমারটাও মানুষ টের পাচ্ছে, কিভাবে আমরা বাচ্চাদেরকে ইনভলভ করছি। কিন্তু এর পাশাপাশি অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক নেতিবাচক ঘটনাগুলো ঘটে যাচ্ছে।
আমাদের সোসাইটিতে। তো এটা নিয়ে তুমি একটু সংক্ষিপ্ত পরিসরে আলোকপাত করো এবং তারপরে আমরা বর্তমান গানে চলে যাবো। আচ্ছা, প্রথম কথা হচ্ছে যে এই যে একটা সময় পাওয়া গেল 4 মাসের, আমি জানি না যাদের সন্তান আছে তাদের সন্তানের সঙ্গে তাদের বাবা মা আসলে কি ধরনের ইন্টারাকশন করছেন বা করেছেন এই সময়গুলোতে। এই সংকটটা যদিও আমরা যারা হয়তো একটু মানে কি বলবো ম্যাচিউরড মানুষ, যারা ম্যাচিউরড বলতে কি যে অভিভাবক যারা আর কি ফ্যামিলির, বা যেটাই বলি আমাদেরই টেনশন না, কিন্তু এটার ছাপ কিন্তু আমাদের সন্তানদের উপরও পড়ছে। কারণ আমি সারাদিন কি কাজ করছি, আমার দেশে কি ঘটনা ঘটছে, প্রতিদিন কতজন আক্রান্ত হচ্ছে, কতজন মারা যাচ্ছে, এটা কিন্তু আমার ছেলেও কিন্তু প্রতিদিন জানে, ও নিউজ থেকে আপডেট নিচ্ছে। তা ওরও কিন্তু এটা প্রস্তুতি, মানসিক একটা প্রস্তুতি ও কিন্তু নিচ্ছে যে একটা সংকট এলে, এর আগে কিন্তু এই ধরনের মানসিক কোনো ব্যাপারই ছিল না যে একটা বিপদ আসলে পর আসলে সেই বিপদ থেকে সারা দেশ, সারা জাতি, সারা বিশ্ব কিভাবে, এখান থেকে কিন্তু আমাদের যেসব যাদের বয়স একটু একটু ম্যাচিউর, যেসব সন্তানেরা যারা একটু একটু বুঝতে পারে, এই জায়গা থেকে কিন্তু, যেমন আমি যে কাজগুলো করি, আমি করেছি কি 4 মাস আমি এই মানুষকে সচেতন করার জন্য এরকম অনেক অনলাইন প্রোগ্রামে গিয়েছি, আড্ডায় গিয়েছি, আমি অনেক ভিডিও বার্তা পাঠিয়েছি বিভিন্ন সংগঠনের, সরকারি বেসরকারি সোশ্যাল অর্গানাইজেশনে, আমি নিজের ফেসবুক থেকে বিভিন্ন পোস্ট দিয়েছি যেন মানুষ যেন একটু সচেতন হয়। এবং এই এই বিষয়গুলো আমার ছেলে আমার কাছে থেকে দেখেছে, এবং ওর সঙ্গে আমার অলিখিত একটা বোঝাপড়া কিন্তু এই 4 মাসে হয়ে গিয়েছে, যেটা ওর এই 4 মাসের আগে, ওর বয়স 11 বছর, 10 সাড়ে 10 বছর পর্যন্ত কিন্তু সেই ইন্টারাকশনটা খুব বেশি ছিল না। তো সেক্ষেত্রে আমি মনে করি যে আমাদের যারা আমরা যারা বাবা মা এই সময়ে, এবং আরেকটা বিষয় হচ্ছে মানসিক স্বাস্থ্য, বাচ্চাদের মানসিক স্বাস্থ্য, আপনার পরিবারের সকলের মানসিক স্বাস্থ্য, এটাও কিন্তু রক্ষা করার জায়গায় আপনার কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই বিষয়গুলো আমরা বিচ্ছিন্নভাবে পাশ কাটিয়ে গিয়েছি এবং অনেক বিশৃঙ্খলা হয়েছে। এমনও শোনা যায় যে এই সময়টাতে পরিবারের ভেতরেও অনেক ধরনের ক্রাইম হয়েছে, বিশেষ করে গৃহকর্ত্রী যারা, বা যারা স্ত্রীদের প্রতি বা নারীদের প্রতি সহিংসতা, অনেক কিছু এ নিয়েও আমাকে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন সংগঠন বা সোশ্যাল অর্গানাইজেশনকে কিন্তু আমি ভিডিও বাইট দিচ্ছি, যে আমি চিন্তা করি যে এর মধ্যেও এইগুলো চলছে, মানে খুবই দুঃখজনক। যাই হোক, সময়টা অনেক আমাদের শিক্ষা দিয়েছে। এখন এখান থেকে কেউ যদি আমরা কিছু নিতে পারি, তাহলে ভবিষ্যতে, যেটা তুমি বলছিলে যে মিনিমাম রিকোয়ারমেন্টে, মিনিমাম চাহিদা নিয়ে আমরা আমাদের জীবনের যে এই 4টা মাস আমরা পার করছি, আমরা কিন্তু যে সাধারণ জীবনযাপনে আমরা যা যা সুযোগ সুবিধা পেতাম, তার 50 to 60% কিন্তু বন্ধ হয়ে গেছে। তার মানে 30 to 40% কিন্তু আমরা 4 মাস কাটিয়ে ভালোই দিলাম। বেঁচে তারপর এখন কি হবে, আমরা ভবিষ্যতে যদি এখান থেকে আমরা যে সীমিত সামর্থ্যের মধ্যে অথবা সীমিত চাহিদা নিয়ে আমরা বাঁচতে শিখে যাচ্ছি বা অভ্যস্ত হয়ে যাচ্ছি, এটা যদি আমরা কন্টিনিউ করতে পারি, তাহলে পরে বোধহয় আমাদের জন্য অনেক ভালো, আমাদের দেশের জন্য ভালো, পৃথিবীর জন্য ভালো, আমাদের প্রকৃতির জন্য ভালো। অনেক ভালো কথা বলেছো। আমি আসলে এটা তোমাকে এখানে শুধু দর্শক শ্রোতা আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, চঞ্চল চৌধুরী আমার বন্ধু, এই উদ্দেশ্যে চঞ্চল চৌধুরীকে এখানে আনা না। চঞ্চল চৌধুরীকে অনুনাদের শিশুরা চেনে, সেই উদ্দেশ্যেও চঞ্চল চৌধুরীকে আজকের প্রথম পর্বে আনা নয়। এর পিছনে কারণটা হচ্ছে চঞ্চল চৌধুরী গত 3-4 মাস ধরে সে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভাবে সে এই কার্যক্রমগুলো করে যাচ্ছে। আমাকে যত মানুষ চেনে, চঞ্চল চৌধুরীকে তার থেকে কয়েক হাজার বা কয়েক লক্ষ গুণ বেশি মানুষ চেনে। চঞ্চল চৌধুরী বললে মানুষ যেভাবে নেবে, আমি বললে সেভাবে নেবে না। আপনি বললে যেভাবে নেবে, আপনার মাইনর কেউ বললে সেটা নেবে না। চঞ্চল চৌধুরীকে আজকে আনার উদ্দেশ্যটা ছিল এটাই যে সে এই কয়েকটা স্পেসিফিক বিষয়, আরেকটা বিষয় আমরা যাব অনুষ্ঠান শেষ করার আগে, সেই বিষয়টা নিয়ে একটু পরে কথা বলবো। তার আগে আমি একটু কমেন্ট গুলো একটু পড়ে আসি। অনেক কমেন্ট জমা হয়ে গেছে, আসলে সম্ভবত সবার কমেন্ট পড়তেও পারবো না আজকে আমাদের সংক্ষিপ্ত পরিসরে। আমি কয়েকজনের কমেন্ট পড়ছি আর অন্যদেরকে সবাইকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে কষ্ট করে থাকার জন্য। আর চঞ্চল চৌধুরী সচরাচর সবসময় মানুষকে বিনোদন দেয়, শিক্ষামূলক কাজগুলো করে, কিন্তু আজকে আনার উদ্দেশ্যটা একটু ডিফারেন্ট। আজকে আমরা কেউ ভালো নেই, দেশের ভালো নেই, বিশ্বের কেউ ভালো নেই, তো তাকে আজকে বিনোদন দেওয়ার জন্য এখানে আনা নয়, বা একজন এন্টারটেইনার হিসেবে আনা নয়, তাকে একজন মেসেঞ্জার হিসেবে, যাতে করে তার মেসেজটা আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে পৌঁছে দিতে পারি। এবং তার মেসেজটা আসলে শুধু তার একার মেসেজ তা তো নয়, বঙ্গবন্ধুর মেসেজ সেটা, শেখ হাসিনার মেসেজ সেটা। কারণ যারা এই দেশের ভালো চায়, জাতির ভালো চায়, তাদের মেসেজ গুলো কমন, কিন্তু কমন মেসেজ গুলা একটু আনকমন মানুষগুলো, একটু বিখ্যাত বা খ্যাতি সম্পন্ন মানুষগুলোর মাধ্যমে আসলে পর সবার কাছে গ্রহণযোগ্য হয়।
তো চঞ্চলের যারা ভক্ত তারা অবশ্যই তার এই কথাগুলো আহ একটু ভেবে দেখবেন। আমি মানতে বলছি না, ভেবে দেখবেন, কারণ এখানে অনেকগুলো বিষয় আলোকপাত করা হয়েছে। চঞ্চল একটা কথা বলেছে যে শিক্ষকের লোভের ব্যাপারটা, শিক্ষকরা যদি লোভে পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু এটা আমার মনে পড়ে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা আর্টিকেল, ওয়েস্টার্ন ইউনিভার্সিটি, ইস্টার্ন ইউনিভার্সিটি। ইস্টার্ন ইউনিভার্সিটির মধ্যে এই কথাটা বলা আছে। রবীন্দ্রনাথ অনেক আগে বলেছে যে যদি লোভে পড়ে যায় শিক্ষকতার জায়গাটা, তাহলে শিক্ষা তার গুণগত মানটা ওখানেই শেষ করে দেয়। যাই হোক, আমরা কয়েকটা কমেন্ট পড়ি। ফিরোজ আহমেদ, আমাদের জেলা প্রশাসক একজন কবি, কবি সর্দার ভাইয়ের ভাইজি। জ্যোতিবালা, ধন্যবাদ দাদা আপনাদেরকে। অনির্বাণ বিশ্বাস, আমি প্রিয় অভিনেতার একটা নাটক দেখি এখন, ঘর কুটুম। আমার অবশ্য দেখা হয়নি, দেখবো। ঘর কুটুম কেমন নাটক, নিশ্চয়ই হাসির নাটক হবে, কারণ নামের মধ্যেই হাসি রয়েছে। নার্গিস আরা, হিউজ ফ্যান অফ চঞ্চল দা। হ্যাঁ, চঞ্চল দার বাংলাদেশে অনেক হিউজ ফ্যান, আমি নিজেই তার বন্ধু হওয়া সত্ত্বেও তার হিউজ ফ্যান। শিবা বিশ্বাস, শিবা গোপালগঞ্জের একজন ইউটিউবার, ছোট ভাই। ও অনেক ভালো ভিডিও বানায় এবং ট্রাভেলিং এর উপরও একটা ইউটিউব চ্যানেল করে। আমিও দেখছি কিন্তু দাদা। মাহমুদ আপন, পাশের এলাকার দাদা, আমার ভালোবাসা নিবেন, সম্ভবত তোমার ভাবনা সাথী আর আশেপাশের লোক। এমনি তুতন খন্দকার, আমাদের স্টুডেন্ট, স্যারদের দেখে ভালো লাগলো, ভালোবাসা রইলো। আচ্ছা চঞ্চল, একটু মাঝখানে বলি, তোমার চঞ্চল দাস শুনতে বেশি ভালো লাগে না চঞ্চল স্যার শুনতে বেশি ভালো লাগে? স্যার তো আসলে এটা কোনো ইয়ে না, সম্বোধন না। যাই হোক, তো দুজনের হাসি কত মিষ্টি, কে লিখেছে এটা? মারুফা মারু। আমার হাসি মিষ্টি না, চঞ্চলের হাসি মিষ্টি, এটা আমি জানি। আমার হাসির মধ্যে কৃত্রিমতা আছে। চঞ্চল চৌধুরী এমন একজন মানুষ যার হাসির মধ্যে কোনো কৃত্রিমতা নেই। পরিতোষ বিশ্বাস, লাভ ইউ বোথ। শেখ তাজনিন তুবা, আমাদের অনুনাদের শিক্ষার্থী একজন, খুব ভালো আবৃত্তি করে, ইন্টারমিডিয়েট পরে মেয়েটা। অনেকদিন পরে আপনাদেরকে দেখে খুব ভালো লাগছে। নাইম দুর্জয়, আমার এই জাতীয় মেসেজ পড়তে খুব কষ্ট হয়। টকটকা রক্তের বন্যায় দেশটারে গোসল করায়া, আচ্ছা কিন্তু হয় নাই। আজকে আমার অনুষ্ঠান না, আজকে চঞ্চলের অনুষ্ঠান, আমি শুধু সঞ্চালনা করছি। মিস ইউ স্যার, অলসো মিস ইউ চঞ্চল দাদা। সঙ্গীতা রয় লিখেছে, বাবা ও বোনকে নিয়ে দেখছি, আমাদের সকলের পক্ষ থেকে আপনাদের দুজনকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা। বাপি দাস, খুব ভালো একজন বাদ্যযন্ত্রী এবং খুব আনইউজুয়াল কিছু বাদ্যযন্ত্র বানিয়েছে, প্রায় শখানেক। জীবনে অনেকবার আপনাদের গল্প শুনেছিলাম, ভালো লাগলো। নমস্কার দুজনকে। হিমেল বিশ্বাস হিমু, গোপালগঞ্জের একজন উদীয়মান চিত্র নির্দেশক, মানে ডিরেক্টর বলবো, ছোট ভাই। ইউডাতে আপনাদের দুজনকে মেন্টর হিসেবে যদি আমরা পেতাম তাহলে অনেক ভালো লাগতো। হিমেল, আসলে তুমি যখন ইউডাতে ভর্তি হয়েছে ততদিনে আমরা ওখান থেকে অন্যত্র চলে এসেছি। যাই হোক, তোমাকে তো এখন পাচ্ছি। মারিনের হাবিবুর, নামটা পড়তে পারছি না, মাইনের, আচ্ছা হাবিবুর রহমান, দাদা আপনাদের উভয়কে অভিনন্দন। ইয়াসমিন আলম, অনেক সুন্দর লাগছে তোমাদের, থ্যাংক ইউ আপনাকে। নিউটন বালা, অনেক ভালো লাগছে স্যার। সঙ্গীতা রয়, মনের মানুষ চলচ্চিত্রে চঞ্চল স্যারের অভিনয় জাস্ট মাইন্ড ব্লোয়িং। তাসমিয়া জেসমিন, কোটা পরিবারের দুই ভালোবাসার মুখ। এমডি তুতুল খন্দকার, ইউডা পরিবারের পক্ষ থেকে ভালোবাসা রইল, তোমাকেও ভালোবাসা। পলাশ ভাই, বাহ দুজনকেই ভালো লাগছে। পলাশ ভাইয়ের কথার উত্তর আমরা আগেই দিয়ে দিয়েছি, তারপর আবার পলাশ ভাই আপনার জন্য অশেষ অশেষ শুভকামনা। আপনার ছড়া আরো দিক দিগন্তে ছড়িয়ে পড়ুক, আপনার নাটক আরো শানিত হোক। আমি আপনার একজন ভক্ত, চঞ্চলের সাথে আপনার বন্ধুতা আছে। ভালো থাকবেন সব সময় এবং আপনার কাছ থেকে আরো আরো ভালো ভালো অনেক অনেক দিন অনেক কিছু প্রত্যাশা করি। সুস্থ থাকবেন। শিবা বিশ্বাস, দাদাদের দেখতে চলে এলাম। হ্যাঁ, চলে আসছো, ভালো করছো, তোমাকে ধন্যবাদ। জয়তী শিকদার, শুভকামনা দাদা, ভালো লাগছে দুজনকে একসাথে দেখে। উত্তম কুমার দাস, নাইস অ্যারেঞ্জমেন্ট। কাজী আনোয়ারুল ইকবাল, অন্তর্জালে বিভ্রাট, আসতে দেরি হওয়ার জন্য দুঃখিত। উনি আমাদের একজন সুরিত, অনুনাদের সুরিত, গোপালগঞ্জের একজন আবৃত্তি শিল্পী এবং সংস্কৃতি কর্মী।
বাপি দাস, লোক সংস্কৃতি চর্চার পক্ষ থেকে শুভেচ্ছা রইল দুজনকে। আচ্ছা, বাপি সম্পর্কে তোমাকে একটু ইনফরমেশন দেই। এই ছেলেটা গোপালগঞ্জের ছেলে, ডোমরাসুর বাড়ি এখানে। তো ও লোকসঙ্গীতের অনেক বাদ্যযন্ত্র নিয়ে, ওকে নিয়ে বেশ কিছু ফিচারও হয়েছে বেশ কিছু টেলিভিশনে। তো ছেলেটাকে আমি ভাবছি কোনো এক সময় তোমার সাথে ইন্ট্রোডিউস করিয়ে দিব। বাপি, তোমার জন্য শুভকামনা। গাজী লতিফ, আমাদের প্রবীণ একজন কবি গোপালগঞ্জের। ধন্যবাদ প্রদ্যোৎ, অভিনন্দন চঞ্চল চৌধুরী, কাজী আনোয়ার ইকবাল, অসাধারণ মধুর ঝরছে, সুব্রত রয়, লাভিং টু ম্যান, গোপাল রয়, প্রিয় অভিনেতা সঙ্গীত শিল্পী চঞ্চল চৌধুরী, অসাধারণ বক্তব্য, সংস্কৃতিবান মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার যে আত্ম উৎসর্গের যে বাণী আপনি শোনালেন, সত্যি অসাধারণ। ভূপেনের গান আপনার কণ্ঠে সত্যি সুন্দর লাগে, বুঝতেই পারা যায় গানগুলো অন্তর থেকে বেরিয়ে আসে। ধন্যবাদ নিরন্তর। হ্যাঁ, গোপাল স্যার, উনি আমি বলেছি গোপালগঞ্জের জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজের উপাধ্যক্ষ। উনি খুব মানে সঙ্গীত পিপাসু মানুষ, আবৃত্তিও করেন এবং খুব তোমার খুব ভক্ত সে। গোপাল স্যার, আপনার কথার জন্য ধন্যবাদ। পলাশ মাহবুব, দুজনকেই প্রাণবন্ত লাগছে। হ্যাঁ পলাশ ভাই, আপনি নিজেও অনেক প্রাণবন্ত, আপনিও সবাইকে প্রাণ দিয়ে বেড়ান সবসময়। অনেক ধন্যবাদ। সাব্বির খান বিআই, কেমন আছেন? শিবা, প্রিয় দাদাদের দেখতে চলে এলাম, দুজনকে প্রিয় মানুষ, শ্রদ্ধা। রূপম রোহান, আমার বেতারের সহকর্মী, উপস্থাপক, ভালো কবি, কবিতা লেখে, ভালো আবৃত্তি করে। আচ্ছা, আমরা পরবর্তী কমেন্ট গুলো আবার পরে সময় পেলে পড়বো। অনেক অনেক কমেন্ট, সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। চঞ্চল, অনেক বেশি করে ফেলছি আমি। তুমি আর একটা গান শোনাও, দর্শক আসলে তোমার গান শোনার জন্য বসে আছে। এখন একটা মনপুরার একটা গান শোনাই। হ্যাঁ হ্যাঁ, মনপুরের গান আছে। হ্যাঁ হ্যাঁ, মনপুরের গান আমার অনুনাদের বাচ্চারা কিন্তু, এটা তোমাকে ইনফরমেশন দেই, অনুনাদের শিশুদের নিয়ে মনপুরার দুটো গান কিন্তু আমরা গাই। আমরা সেই মিথুয়া পাথারে আর হচ্ছে বকুলপুরটা কি মনপুরার মধ্যে ছিল? না, বকুলপুরটা ছিল না, বকুলপুর আলাদা গান। মনপুরার মিথুয়া পাথারে কিন্তু আমরা, তোমরাও সম্ভবত, তুমি আগে থিয়েটারে ওগুলো তোমরা এটা দিয়ে একটা গ্রুমিং করতে, তো আমরা এটা নিয়ে একটা গ্রুমিং সং হিসেবে আমরা এটাকে নিয়ে নিই। আমরা শুনবো মনপুরার গান। মনপুরার গানই গাই। হ্যাঁ। ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, ধরো বন্ধু আমার কেহ নাই, তোলো বন্ধু আমার কেহ নাই, অল্প বয়সে পিহিরিতি করিয়া হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, হয়ে গেল জীবনের শেষ, চিকন ধুতি খানি পহরিতে না জানি, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ, না জানি বান্ধিতে কেশ, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই, প্রেমের মুহুরালি বাজাতে না জানি, না জানি বান্ধিতে সুর, প্রেমের মুহুরালি বাজাতে না জানি, না জানি বান্ধিতে সুর, না জানি বান্ধিতে সুর, না জানি বান্ধিতে সুর, নিথুয়া পাথারে নেমেছি বন্ধু রে, ধরো বন্ধু আমার কেহ নাই। ধরনের বেদনা আছে, কিন্তু গানটা গাইলে যেন কেমন মন ভালো হয়ে যাবে জানি না, গানটার মধ্যে বোধহয় কোনো ম্যাজিক আছে এটার মধ্যে। আচ্ছা, আমরা আর একটা বিষয়ে একটু তোমার কাছ থেকে শুনবো, সেটা হচ্ছে, যেহেতু তুমি একজন, আমার দৃষ্টিতে বন্ধু হিসেবে বলছি না, কারণ তোমাকে তেল দিয়ে আমার কোনো লাভ নেই,
কারণ তুমি আমাকে যে লাইনে হাঁটাতে চেয়েছো সে লাইনে আমি হাঁটিনি। অতএব এখন আর তেল দিয়ে লাভ নাই, দীর্ঘ 15 বছর পার হয়ে গিয়েছে। তো যেটা হচ্ছে তুমি শিল্পী এবং খুব বড় মাপের একজন শিল্পী। তোমার ৩টা সত্তা আমি দেখেছি। একটা হচ্ছে তুমি প্রথমত একজন চিত্রশিল্পী। তুমি অনেক ভালো আঁকো। মানুষ আগে জানতোই না অনেকে যে চঞ্চল চৌধুরী আর্টিস্ট। সে চিত্রশিল্পী। তুমি ইদানিং ফেসবুকে কিছু তোমার চিত্রকর্ম এবং শিল্পকর্ম তুমি দিচ্ছ, মানুষ এটা থেকে জানছে। আরেকটা সত্তা হচ্ছে তোমার তুমি সঙ্গীত শিল্পী, যেটা আমি খুব ভালো করে জানি। আর অভিনেতা তো সেটা সবাই সবাই জানে, বিশ্ববাসী জানে। তো কোন সত্তাতে আসলে তুমি সবচেয়ে বেশি সাবলীল? আমি আসলে চারুকলায় পড়াশোনা করেছি, বা টুকটাক গান বাজনা করি, মানে যে আমি সঙ্গীত শিল্পী তা না। আর চারুকলায় ওটা তো আমার সাবজেক্ট, পড়াশোনার সাবজেক্ট ছিল। সবচেয়ে বড় কথা হলো যে এই কাজগুলোর প্রতি আমার ভালোবাসা ছিল। আমি গান পছন্দ করি, আমি ছবি আঁকতে পছন্দ করি, কিন্তু স্বাচ্ছন্দ্য বোধ করি আসলে অভিনয়। কারণ এই কাজটি এখন আমার নেশা, পেশা বা চর্চা, যত দীর্ঘদিন ধরে এর পেছনে সময় দিয়েছি, এখানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। আর অভিনয়টা হচ্ছে একটা মানে সমন্বিত শিল্প। তা একজন অভিনেতা 2 লাইন গান গাইতে পারে না। গান গাওয়া মানে যে একদম তাকে বিখ্যাত শিল্পী হতে হবে, একদম মানে কি বলবো, প্রাতিষ্ঠানিক শিক্ষা লাগবে সেটা না। বা একটু ছবি বুঝবে না, বা আঁকাআঁকি না করতে পারবে, 2 লাইন কবিতা আবৃত্তি করতে পারবে না, বা একটু মিউজিক্যাল সেন্স নাই অথবা রিদম সেন্স নাই, তাহলে তো আসলে অভিনয় করা যাবে না। তো অভিনেতা হওয়ার জন্য, অভিনয় যদি কেউ করতে চায়, এই বিষয় সম্পর্কে অ্যাটলিস্ট কিছু ধারণা প্রাইমারি লেভেলের কিছু লাগে, বা সেটা যদি একটু বেশি থাকে তাহলে তো আরো ভালো হয়। তো সেই অভিনয় করার জন্য হচ্ছে যে বিষয়গুলো আমার প্রয়োজন হয়, সেই কারণেই আমার হচ্ছে এই টুকটাক গান করা। এটা চরিত্রের প্রয়োজনে অনেক সময় গান করতে হয়। গান না গাইলেও অভিনয়েরও একটা স্কেল আছে, আবৃত্তির যেমন একটা স্কেল আছে, সেই স্কেলটা বোঝার জন্য তো আমার গান সম্পর্কে একটা মানে আইডিয়া থাকা দরকার। তা সেই হিসাবে আমি শিল্পের 3 শাখাতে আমার কোনো বিচরণ নেই। বিচরণ বলতে আধিপত্য নেই, বিচরণ আছে টুকটাক, কিন্তু আধিপত্য নেই। আধিপত্য যতটুকু যদি আমি দাবি করি বা আমার আছে, বা এটা সাধারণ যারা দর্শক আছেন তারাও এটা স্বীকার করবেন, যে অভিনয়ের প্রতি আমার একটু দুর্বলতা, বা এখানেই আমার অ্যাচিভমেন্ট বলি বা চর্চা বলি, সাধনা বলি, সব এই জায়গাতে এখন আছে। আচ্ছা, এই মুহূর্তে আমি যেটা আসলে আমি আসলে একটু জ্ঞানগর্ভ আলোচনা করতে চাই নাই প্রথম থেকেই, যেটা হচ্ছে একটু মেসেজ দেয়া, তার মধ্যে থেকে তোমার কিছু ওপিনিয়ন শোনা। এই মুহূর্তে একটা জায়গায় আমরা খুব সঙ্গীন অবস্থায় আছি। শিক্ষা ব্যবস্থা মুখ থুবড়ে পড়েছে, দেশের অন্যান্য মাধ্যমগুলো সব মুখ থুবড়ে পড়েছে, অফিস আদালত বন্ধ, ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ। সবচেয়ে একটা শ্রেণীর মানুষ যারা ধরো শিল্প সংস্কৃতির সাথে জড়িত, মানে আমি বলবো রূপালী পর্দা এবং মঞ্চ যাদের পেশা, সেই মানুষগুলো, বিশেষ করে যারা প্রত্যন্ত জায়গার মুখ চেনা মানুষগুলো, কোনোভাবে কোনো না ভাবে তারা একটা ইয়ে পেয়ে যায়। কিন্তু প্রত্যন্ত জায়গাগুলোতে দেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আনাচে কানাচে অনেক শিল্পী, যাদের কাছে একটা মঞ্চের একটা অনুষ্ঠান তার জীবিকার মাধ্যম। সেই মানুষগুলোর জন্য সরকারি পক্ষ থেকেও প্রণোদনা জাতীয় কিছু ঘোষণা করা হয়েছে। আমি জানি না সেটা কতখানি স্বচ্ছভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা। আর প্রচুর সংগঠন ছড়িয়ে আছে বাংলাদেশের আনাচে কানাচে। সেই সংগঠনগুলো কিন্তু তাদের কার্যক্রম স্থবির হয়ে আছে, এবং সেখান থেকেও মানি জেনারেটিং কোন রকমের অ্যাক্টিভিটিস হচ্ছে না, যেটা থেকে তারা টিকে থাকে। অনেকে হয়তো সেক্ষেত্রে ভাড়া পর্যন্ত টানতে হচ্ছে। যেমন আমার সংগঠনটার কথাই বলি, আমার সংগঠনে কিন্তু আমরা সরকারি কোনো জায়গা ব্যবহার করি না। আমরা একটা ভাড়া অফিস নিয়ে সেখানে একটা ভাড়া একটা স্কুল আমরা সেখানে পরিচালনা করি। আমাদের কিন্তু হ্যাঁ, বাড়িওয়ালার পক্ষ থেকে আমাদেরকে রিল্যাক্স একটা জায়গায় রেখেছে, সেজন্য তাদের প্রতি আমরা কৃতজ্ঞ, যে আমাদের যারা মালিক পক্ষ তারা আমাদেরকে একটা রিল্যাক্স পজিশনে রেখেছে, কোনো প্রেশার নেই। যে কিন্তু কথা হচ্ছে যে আমাকে তো ভাড়াটা দিতে হচ্ছে। তো মানে এই ব্যাপারটায় আমি আসলে এইটা না, স্পেসিফিকলি আমি শিল্পীদের ব্যাপারটা, যে শিল্পীরা এই মুহূর্তে কষ্ট করছে তাদের ব্যাপারে তুমি আর কি মানে কি বলতে চাও, বা মানে আমাদের সামগ্রিক প্রয়াসটা কেমন হওয়া উচিত, সেটা নিয়ে যদি একটু বলতে। আসলে এই সংকটটা তো আসলে বৈশ্বিক সংকট। এখানে ধনী গরিব, শিল্পী, সাধারণ পেশাজীবী মানুষ, কারোরই কোনো পার্থক্য নাই। সবাই আসলে বিপদে আছে। তার মধ্যে যারা হয়তো চাকরি বাকরি করেন, বিশেষ করে সরকারি চাকরি, তারা হয়তো বেতনটি মাস গেলে বেতনটি পাবেন। কিন্তু যারা প্রাইভেট জব করেন তাদের জন্য সংকট, যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের জন্য সংকট, আর আমরা তো ফ্রিল্যান্স আর্টিস্ট, আমাদের জন্য সংকট। কারণ
আমিও 4 মাস কাজ করি না। তা এখন এই যে বিশাল মানে মানে শিল্পী সমাজ বা সেটা একদম প্রত্যন্ত মানে মফস্বল থেকে শুরু করে ঢাকা পর্যন্ত বিভিন্ন সংগঠন সারা বছর তারা তাদের এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বা সেখানে অনেক শিল্পী অনেক নানানভাবে শিল্পকর্মের সঙ্গে যুক্ত এবং সেগুলো করেই তাদের বেঁচে থাকা বা সার্ভাইভ করা, যেটাই বলতে। এখন এটা সংকটটা যদি খুব অল্প দিনের হতো তাহলে খুব সমাধান সহজেই, আচ্ছা ঠিক আছে 10 দিন ধার দেনা করে কাটিয়ে দেয় বা কোনোভাবে সেটা, কিন্তু এটা অনিশ্চিত। তো সেই জায়গা থেকে আসলে রাষ্ট্রীয় মানে সাহায্য সহযোগিতা ছাড়া সম্ভব না। এবং বিভিন্ন সংগঠন মানে শিল্পীদের জন্যও, আমি এরকম অনেকগুলো প্রোগ্রামে আমি নিজেও অ্যাটেন্ড করেছি। আমি গিয়েছি শিল্পীদের যারা এরকম মানে দুর্দিন চলছে তাদের একটু আর্থিক সাহায্যের জন্য এবং ফান্ড কালেকশনের জন্য বিভিন্ন প্রোগ্রামে গিয়ে আমিও মানে দর্শকদেরকে রিকোয়েস্ট করেছি। এটাও আসলে সাফিসিয়েন্ট না, কারণ যে পরিমাণ মানুষ, যে পরিমাণ তাদের প্রয়োজন, সেই তুলনায় যোগান দেওয়াটা আবার সময়টা তো বিশাল একটা সময়। এটা অল্প সময়ের জন্য হলে পরেও এখন কথার কথা যে আমি আমার ইচ্ছা করে যে আমার আশপাশের যারা আছে আমার ইন্ডাস্ট্রি তো অনেক বড়, আমার লাইটের লোক, আমার ক্যামেরার লোক, কিন্তু এই মুহূর্তে আমার যতই ইচ্ছা থাক আমার কিন্তু প্রায়োরিটি বেসিস চিন্তা করতে হচ্ছে যে আমি কিভাবে আমার যতটুকু সামর্থ্য আছে এই সামর্থ্য দিয়ে আমার নিজের ফ্যামিলি, আশেপাশের আমার একদম কাছের যে মানুষগুলো, আত্মীয় স্বজন, এদেরকে একটু নেটের মানে জটিল। সম্ভবত চঞ্চল চৌধুরীর নেটে একটু সমস্যা হচ্ছে বোধহয়। আমরা আবার পেয়ে যাব। চঞ্চল চৌধুরীর কথা শুনছিলাম আমরা, সে খুব বাস্তববাদী কিছু কথা বলছিল। আমরা বিভিন্ন বিষয়ে আলোকপাত করেছি আমাদের সমগ্র অনুষ্ঠানটা জুড়ে। তার মধ্যে শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে এই মুহূর্তে বিশ্বের এই ক্রান্তি লগ্নে আমরা বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আলোচনা করেছি। আমরা আমাদের ব্যক্তি জীবন নিয়ে, আমাদের বন্ধুতার জায়গাগুলো নিয়ে কথা বলেছি। চঞ্চল তার মধ্যে তার পছন্দের গান শুনিয়েছে আমাদের। আসলে এই মুহূর্তটায় আমরা কেউ ভালো নেই। তো চঞ্চল আসতে আসতে আমি একটু আমাদের কিছু দর্শক শ্রোতার মন্তব্য পড়ে আসি। চঞ্চলকে পাওয়া গিয়েছে আবার। হ্যাঁ, একটু হ্যাঁ বন্ধু, নেটের সমস্যা হয়েছে। প্রথমে ছিলাম আমি ল্যাপটপের কানেকশনে কি সমস্যা হলো, বোধহয় চার্জ শেষ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল। তো মোবাইল ঢুকলাম, এর মধ্যে কল চলে আসে। আসলে লং টাইম থাকলে যেটা হয় কি যে আচ্ছা ঠিক আছে, আমরা বেশিক্ষণ নানান কারণে খোঁজ করে। হ্যাঁ, আমরা বেশিক্ষণ আটকাবো না, আর 15 মিনিট সর্বোচ্চ আমরা থাকবো। আমার ইচ্ছা ছিল তোমাকে নিয়ে 1 ঘন্টা, কারণ তুমি অনেক ব্যস্ত মানুষ, অনেক দিকে তোমার নজর রাখতে হয়, কাজ করতে হয়, ঘরে বসে থাকলেও তুমি অনেক ব্যস্ততায় কাটাও। আমার ইচ্ছা ছিল 1 ঘন্টায় শেষ করবো, যেহেতু 1 ঘন্টা 20 মিনিটের মতো হয়ে গিয়েছে, আমরা 10 মিনিটের মধ্যে শেষ করবো। আমরা তোমার একটা পরিবেশনা শুনবো আর এই অল্প কিছু কথা। হ্যাঁ, তুমি যেটা বলছিলে ওটা শেষ করো। আসলে আমরা নেটে ছিলাম না। ওই তো যে এই সংকটটা আসলে কিভাবে কাটবে, এটা একেবারেই এখন বিষয়টা এমন হয়েছে যে যারা এই সংকটে আছেন এখন মানে সরকারি সাহায্য বা তাদের হস্তক্ষেপ ছাড়া আসলে কোনোভাবে সম্ভব না। আমি বললাম তো, আমি বেশ কিছু প্রোগ্রামে অ্যাটলিস্ট এরকম 20টা মানে অনলাইন আড্ডায় আমি গিয়েছি, যাদের উদ্দেশ্যই ছিল যে তারা একটা ফান্ড কালেকশন করে বিভিন্ন পর্যায়ে মানে অসহায় বলি বা একটু মানে দরিদ্র শিল্পীদের, সবার তো সামর্থ্য সমান থাকে না, তাদের জন্য আর কি কাজ করার জন্য। কিন্তু তাতে করেই বা কতদিন, এটাও করেছি তো তারপরে তো 4 মাস পার হয়ে গেল। এখন সরকারি ইয়েটা লাগবে। আর আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সবকিছু নিয়ে আসলে সরকারের উপরেও মানে আশা করা ঠিক না। এখন আমার সমাজে সামর্থ্যবান মানুষ কিন্তু প্রচুর আছে। এখন এই একটা সুযোগ এসেছে, সারা জীবন যেভাবেই আপনি কোটি কোটি টাকার পাহাড় বানান না কেন, একটু তো মানবতার সেবায় একটু খরচ করুন। এবার এই সংকটটা গেলে তো কেউ আপনার কাছে ওইভাবে চাইবে না। এখন আমার বাসার পাশে কেউ যদি না খেতে পারে, আমি আমার রান্নার অর্ধেক খাবার তাকে ভাগ করে দেবো। এটা হচ্ছে আমার চোখের সামনে। আমি তো চাইবো না যে কেউ না খেয়ে মারা যায়। অথবা এরকম যার যার সামর্থ্য আছে, পাশের মানুষগুলোকে দেখেন। পাশের মানুষকে দেখলে সে শিল্পী হোক, যে কোনো পেশাজীবী হোক, সবাই তো এখন কর্মহীন। সে কর্মহীন মানুষগুলোর যে বিপদ, সেই বিপদে
যাদের একটু জমানো টাকা পয়সা আছে, একটু না, অনেকের অনেক বেশি আছে। আমাদের তো এই অর্থনৈতিক বৈষম্য তো বহুদিন ধরেই চলছে, মানে একদম উচ্চবিত্ত, আবার একেবারে কারো চলে না, এবং বিশেষ করে মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত এখন সবচাইতে আমরা খারাপ অবস্থায় আছি। সেক্ষেত্রে যারা একটু উচ্চবিত্ত শ্রেণী আছেন সমাজে, তারা একটু আপনারা এই অসহায় মানুষগুলোর পাশে একটু দাঁড়ান, এই আহ্বানটা আমি জানাতে পারি, এটাই এই রিকোয়েস্টটা। হ্যাঁ, তোমার মাধ্যমে আসলে এই আহ্বানটা, কারণ তুমি যেটা বলেছো সেটা খুবই বাস্তবধর্মী কথা, যে সরকারের একার পক্ষে সম্ভব না, আর এটা টোটাল ম্যানেজমেন্টটা করাও সরকারের একার দ্বারা সম্ভব না। কারণ সরকার বিভিন্ন ভাবে ধাপে ধাপে গিয়ে সেটা একদম প্রত্যন্ত জায়গায় পৌঁছাতে পৌঁছাতে অনেক রকমের সমস্যা হয়ে যায় সেখানে। আর তারপর তো তুমি যে কথা আগাগোড়াই বলে আসছো, যে মানবিক মানুষের মানবিক বোধের জায়গাগুলো ক্লিয়ার না থাকলে সেখানে অসাধুতা যদি আবার ঢুকে যায়, তাহলে দেখা যাবে এই গরিবের টাকাটা আবার কেউ কেউ সরিয়েছে। তো যাই হোক, সেটা হচ্ছে, সেটা ব্যাপকভাবে হচ্ছে। তো সরকার থেকে যে অনুদানগুলো দেয়া হচ্ছে সেগুলো আসলে বিভিন্ন সরকারের সদিচ্ছা আছে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, সে যথেষ্ট সদিচ্ছা সম্পন্ন মানুষ, এবং সে বাবার অপূর্ণ স্বপ্নগুলোকে সামনের দিকে এগিয়ে নেয়ার জন্যই একদম পূর্ণ ডেডিকেশন বলতে যা বোঝায় উনি সেভাবেই এগিয়ে যাচ্ছে। কিন্তু পেরে উঠছেন না যে কারণগুলোতে, সেগুলো হচ্ছে আমাদের অস্বচ্ছতা, আমাদের অসাধুতার কারণে, আমরা যারা গ্রাসের কাছে থাকি সেই মানুষগুলো। তো যাক, তোমার মাধ্যমে এই কথাটা আমিও সবাইকে বলছি, যে দেশবাসীর কাছে আহ্বান জানাচ্ছি যে যারা একটু সচ্ছল আছেন, যার যার এলাকায় আছেন, সচ্ছল মানুষগুলো অন্তত অন্য সব শ্রেণী পেশার আপনার আশেপাশে যে মানুষগুলো চঞ্চল ভাবে বলেছে যে সবাই আসলে এই মুহূর্তে বিপদগ্রস্ত, যারা একদম ভীষণ রকমের বিপদগ্রস্ত, সে হোক ক্ষুদ্র ব্যবসায়ী, সে হোক ছোট চাকুরিজীবী, বা সে হোক কর্মহীন, বা সে কোনো সংস্কৃতি কর্মী, যেই হোক আপনার এলাকার, সেগুলো যদি আপনারা একটু সমন্বয় করে, যারা অবস্থাপন্ন মানুষ আছেন আপনারা একটু সমন্বয় করে আহ এগিয়ে আসেন, তাহলে আসলে এই জায়গা থেকে এই মানুষগুলো বেঁচে যাবে, যে মানুষগুলো আপনাদেরকে, অন্তত সংস্কৃতি কর্মীরা যারা সারা বছর ধরে আপনাদেরকে বিনোদন দেয়, আপনাদের মনে একটু আনন্দ দেওয়ার জন্য, মুখে একটু হাসি ফোটানোর জন্য। চঞ্চল, অনেক লেখা জমা হয়ে আছে, আমি আসলে সবার লেখা পড়তে গেলে আরো 1 ঘন্টা চলে যাবে। আমি শুধু নামটা মেনশন করে ছেড়ে দিই, আপনারা আমাদের ক্ষমা করবেন, কারণ চঞ্চল অনেক ব্যস্ত মানুষ, ওকে আর বেশিক্ষণ আটকাবো না। তো আমি নামগুলো শুধু একটু পড়ে যাচ্ছি। আসিফ হক আমাদের শুভাকাঙ্ক্ষী, আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। তামিম ইসমাইল শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে। শান্ত কুমার জানিয়েছেন। মনীষা সাহা আমার অনুনাদের কোষাধ্যক্ষ এখানে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ও লিখেছে, প্রদ্যুৎ স্যার আপনার কণ্ঠে জাতিস্বর গান শুনতে চাই। আজকে আমার কণ্ঠে জাতিস্বর গান শোনা যাবে না, সময় নেই আমাদের। তসলিফ আহমেদ প্রতীক আমাদের শুভেচ্ছা জানিয়েছেন। বাইজিদ হোসেন, দেবপ্রসাদ বৈদ্য, ও গোপালগঞ্জের মিডিয়ার একটা খুব বেশ শক্ত জায়গা আছে, ও একটা কথা বলেছে যে গানটা শুনতে চাইছো, ওটা আমিও শুনতে চাইতাম আসলে, ভাই তো ওই জন্য আমার মনের কথা বুঝেছে। পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তবু মাগো। আমি জানি এই গানের সাথে তুমি একটু ওই গল্পটা একটু বলে নিও, যে গানটা আজকের চঞ্চলের একটা টার্নিং পয়েন্ট ছিল, এবং সেখানে আইয়ুব বাচ্চুর সাথে একটা সুন্দর স্মৃতি আছে, সেটা একটু বলে দিও, মানুষ জানে না এটা। যে যে গানটা আসলে বাংলাদেশের সব মানুষকে কাঁদিয়েছে ওই সময়ের যারা ছিল। আমার মাকে তো বারবার কাঁদিয়েছে, আমার মা তোমাকে জোর করে আমার বাসায় নিয়ে গিয়েছিল তোমাকে একটু দেখার জন্য, যে ও এত চমৎকার একটা বিজ্ঞাপনে এত চমৎকার জিঙ্গেল করেছে, এত চমৎকার অভিনয় করেছে, এবং এই এক বিজ্ঞাপন, গ্রামীণ ফোনের বিজ্ঞাপন, চঞ্চলকে সবাইকে চিনিয়ে দিয়েছে। সে নিয়ে একটু কথা বলে তুমি ওই গানটা শোনাবে, আশা করি ওটা শুনতে শুনতে আমরা অনুষ্ঠান শেষ করব। সে লিখেছে এই গানটা শুনতে চায়, অসাধারণ ছিল বিজ্ঞাপন দাদা, দারুণ গেয়েছিলেন। তন্দ্রা রয়, তন্দ্রা আমার বোন, তুমি নাম শুনেছো, ক্যাম্বিয়ান কলেজের টিচার, খুব ভালো লাগলো। জীবানন্দ ঠাকুর আমার মামা হয়, বেতারে আমার সহকর্মী, গোপালগঞ্জে একটা বড় সাংস্কৃতিক সংগঠন ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থা, ত্রিবেণী গণসাংস্কৃতিক সংস্থা, সে এই মুহূর্তে সে রাখালদা তার ছেলে, এবং আমার মামা হয়, এবং বেতারে আমার সহকর্মী, আমাদের শুভেচ্ছা জানিয়েছে। বাপি মন্ডল শুভেচ্ছা জানিয়েছে। হেলেনা জামান গোপালগঞ্জে আমাদের শুভাকাঙ্ক্ষী, শুভেচ্ছা জানিয়েছে। অনেক কথা লিখেছে, পড়তে পারছি না। অসিত মন্ডল আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছে। তারপরে সঙ্গীতা রয়, কাজী আনোয়ারুল হক, তন্ময় বাগচি, তনু, আবির দত্ত, সবাইকে অনেক অনেক শুভকামনা আমাদের সাথে থাকার জন্য। আমরা আসলে চেষ্টা করেছিলাম অনুনাদ আবৃত্তির পাঠশালার এই আয়োজনের মাধ্যমে। চঞ্চল চৌধুরী, সে এত ব্যস্ততার মধ্যেও এক সময় একটু ব্যস্ত, বারবার বলেছি, সে এসেছে, আমাদেরকে একটু সময় দিয়েছে,
একটু সময় দেওয়ার জন্য বন্ধু হিসাবে ওকে আমি যদি ধন্যবাদ দিই, সেটা বন্ধুত্বের জায়গাটাকে খাটো করে দেখা হবে। কারণ আমি ওকে মেসেঞ্জারে ওইভাবে লিখি নাই। আমি ওকে তো বন্ধু, তাকে আমি বন্ধুর মতন। আর আমি বলছি ও না আসে কই যাবে, ও তো জায়গা থাকবে না, তো বন্ধুত্বের জায়গাটা নষ্ট করতেছে, আসতেই হবে। ও ডাকলে আমার যেতেই হবে, সেটা রাত দুপুর হোক আর কাক ডাকা ভোর হোক। আর আমি ডাকলে ওর আসতেই হবে, এটাই বন্ধুত্বের জায়গা, আমরা সেটা চেরিশ করছি বন্ধুত্ব। আর এখানে ২-৩ জন আমন্ত্রণ জানিয়েছে তোমাকে গোপালগঞ্জে, দেবপ্রসাদ বৈদ্য সহ আরো কয়েকজন, যে চঞ্চলদা গোপালগঞ্জে কবে আসবেন। আশা করি অবশ্যই আসবো। করোনা হ্যাঁ, করোনা করোনা শেষ হলেই পরিস্থিতি চঞ্চলদাকে স্বাভাবিক নিয়ে হলে আমরা একটা বড় প্রোগ্রাম করবো। এবং চঞ্চলদা এখন পর্যন্ত বোধহয় বঙ্গবন্ধুর পূর্ণভূমিতে পদার্পণ করেনি, আমরা তাকে আনবো এবং সে আসবে গোপালগঞ্জ, আসতে বাধ্য। আমার দুর্ভাগ্য, আমার অনেক দিনের ইচ্ছা সেই পূর্ণভূমিতে আমি যাব, কিন্তু আমার সুযোগ হয়ে ওঠেনি। আশা করি যে এবার এই করোনা কাল পার হলে পরে যাব। অবশ্যই আমরা সেই সুদিনের অপেক্ষায় রইলাম, এবং তোমাকে নিয়ে আমরা বড় একটা আয়োজন করব। আমাদের গোপালগঞ্জবাসীকে তুমি কিছুক্ষণের জন্য হলেও বিনোদন দিয়ে যাবে। আচ্ছা চঞ্চল, এবার আমরা সেই যেহেতু ওই গানটার একটু ছোট্ট করে ইতিহাস বলবে তুমি। এবং আমি ঠিক আছে, ইতিহাস এখন বলতে গেলে তো আরো সময় মানে লাগবে। ইতিহাস না, সংক্ষিপ্ত। ওই সংক্ষিপ্ত বলতে সেই সময়ের ওই গ্রামীণ ফোনের যে বিজ্ঞাপন, এটা মোস্তফা সরোয়ার ফারুকী আর কি এটার নির্মাতা ছিলেন। এখানে এই বিজ্ঞাপনের আমি গান গেয়েছিলাম, আমারই ভোকাল, ব্যাকগ্রাউন্ড ভোকালও আমার ছিল, এবং এই গানটি মানে মিউজিক কম্পোজ করেছিলেন, এটা তো হেমন্ত মুখোপাধ্যায়ের গান, পথের ক্লান্তি ভুলে। নতুন করে আবার সঙ্গীত আয়োজন করেছিলেন আমাদের সেই মানে কি বলবো লিজেন্ড আইয়ুব বাচ্চু ভাই। তা সেই সময় আইয়ুব বাচ্চু ভাইয়ের সঙ্গে আমার এই কাজটি করা, এবং এই কাজটি করার পর উনি তারপর আমার সঙ্গে যেখানেই দেখা হয়েছে জড়িয়ে ধরতেন, এবং আমার অভিনয়ের উনি খুব ভক্ত ছিলেন। যাই হোক, বাচ্চু ভাইয়ের প্রতি অনেক শ্রদ্ধা, উনি আমাদের ছেড়ে চলে গেছেন। মানে তার শিল্পকর্ম, তার গান বেঁচে থাকবে আমাদের এই যারা আমরা বাংলা গান শুনি। বা যাই হোক, তার সেই পথের ক্লান্তি ভুলে। এবং আমি এই গানটি শেষ করার পর প্রদ্যুৎকে আমি মানে বলবো না যে কোন কবিতা থেকে সে 4 লাইন বা 10 লাইন বলবে, কিন্তু আমার গান শেষ হওয়ার পর তার পছন্দের, কারণ অনেকেই রিকোয়েস্ট করছে, আমিও চাই যে বহুদিন পর সামনাসামনি প্রদ্যুতের একটু কয়েক লাইন কবিতা শুনবো। আমি গানটিও 2-3 লাইন গাবো, বেশি না। আচ্ছা, শুরু করো। মা মা পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা, কত দূর আর কত দূর বলো মা, পথের ক্লান্তি ভুলে স্নেহ ভরা কোলে তব, মা গো বলো কবে শীতল হব, কত দূর আর কত দূর বলো মা। প্রদ্যুৎ এবার। তা না হলে একজন আমাকে বেতারে ঢুকতে দিবে না। উনি বেতারে আমাদের প্রকৌশল সহযোগী, খুব কাছের মানুষ, মশিউর রহমান ভাই, উনি লিখেছেন আপনাদের দুজনকে শুভেচ্ছা। আর পলি পারভিন, আমার ছোট বোন, আবৃত্তি করে, চমৎকার আবৃত্তি করে, আমি ওর আবৃত্তির একজন মুক্ত শ্রোতা। ও লিখেছে হয়ে যাক গান কবিতা। যাক, চঞ্চল বলেছে, আমার এখন তো আবার না করার উপায় নেই। আমি আমার বই থেকে, এক্ষেত্রে আমি আরেকবার তোমার কাছে দুঃখ প্রকাশ করছি, বইটা এখনো তোমার কাছে পৌঁছে দিতে পারিনি। এবার আমি ঢাকায় গেলে অবশ্যই যেভাবে পারি তোমার হাতে পৌঁছে দেবো। ছোট্ট একটা কবিতা ওখান থেকে, অর্বাচীন, যেটা হচ্ছে আজকের আমাদের যা কথা বললাম সেই কথার সার কথা, সেরকম একটা ছোট্ট কবিতা আমি পড়ছি। আমি সীমানা বুঝি না, প্রাচীর বুঝি না, বুঝি না কাঁটাতারের বেষ্টনী, রাষ্ট্র ব্যবস্থা, জাতি, ধর্ম, বর্ণ, সম্প্রদায়, কিছুই বুঝি না। বুঝি না জনে জনে বৈষম্য, বিভেদ, কৃষ্টি, সংস্কৃতি, আচরণের তারতম্য, হিংসা, ক্রোধ, জিঘাংসা, বুঝি না। বুঝি না আইন, বহুবিধ নিয়ম নীতি, অযাচিত শ্রেণী বিভাজন, বুঝি না রাজনীতি, আগ্রাসন, ক্ষমতার দাম্ভিকতা। আমি শুধুই মানুষ বুঝি, বিশুদ্ধ মানুষ বুঝি, জাগতিক সব ব্যারিকেড পেরিয়ে ভালোবাসা বুঝি। হ্যাঁ চঞ্চল, আমরা অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাকে যে তুমি কষ্ট করে আমাদেরকে বিশেষ করে অরুণাদের বাচ্চাদের জন্য আয়োজন করা এবং
এর মাধ্যমে দেশবাসীকে এবং সবাইকে কিছু কথা বলা, তোমার মাধ্যমে উপস্থাপন করা, যে কথাগুলো আমার মনের কথা, কারণ তুমি আমার হৃদয়ের একজন শরীর। তোমার সাথে যে বন্ধুতার জায়গাটা, এত মানুষের কাছে সব সিক্রেট সবকিছু বলতে হয় না, কিছুটা আমাদের বন্ধুতা নিজেদের মধ্যে থাকুক, সব তো আর কুল্লাম কুল্লা করে দেওয়া যাবে না। তো যেটা হচ্ছে, আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমার কাছ থেকে আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে কিছু কথা শুনবো, তারপরে আমি হয়তো একটা ক্লোজিং লাইন বলে আজকের অনুষ্ঠান শেষ করবো। আচ্ছা, প্রদ্যুতের আবৃত্তি শুনতে শুনতে সে ফিরে গিয়েছিলাম। প্রত্যেক বছর আমরা 25শে মার্চের কাল রাত্রিতে সারা রাত ব্যাপী আমরা সংসদ ভবনের সামনে আমাদের আয়োজন হতো, এবং সেই আয়োজনে দেখা যেত গভীর রাইতে আমার গান মানে এটা ওই সময় চলে গেছে। যাই হোক, সেই সময়ের সমস্ত মানুষগুলোকে আসলে খুব মিস করি, এবং আমাদের পৃথিবীটা সুন্দর হয়ে যাবে, দেশটা সুন্দর হয়ে যাবে, সবকিছু প্রকৃতি সুন্দর হবে, আমরা আবার স্বাভাবিক জীবনে ফিরে যাব এই আশা করি। এবং এই সুন্দর আগামীতে প্রবেশ করার জন্য আমাদের যা যা করণীয়, যারা এই অনুষ্ঠানটি দেখছেন বা এতক্ষণ দেখলেন, সবার প্রতি আমার কৃতজ্ঞতা। আপনারা সেই কাজটি করবেন যত তাড়াতাড়ি আমরা সুস্থ জীবনে ফিরে যেতে পারি, এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যে কথাটি বললাম শুরুতেও যা বলেছি এবং শেষেও ওটাই আসলে সারাংশ হয়ে দাঁড়ায়, যে একজন ভালো মানুষ হন, বা আমরা আসলে ভালো মানুষ হবার চেষ্টা করি, মানবিক মানুষ হবার চেষ্টা করি, এবং আমাদের সন্তানকে যদি আমরা মানবিক মানুষ বানানোর চেষ্টা করি এবং তারা যদি মানুষ হয়, তাহলে আমাদের দেশের পৃথিবীর সমস্ত সংকট একদিন কেটে যাবে। ধন্যবাদ সবাইকে। আড্ডার চলে চলে আসলে আমাদের অনেক দীর্ঘ সময়ে পাড়ি দিলাম। চঞ্চলকে এত সময় আমি আটকে রাখবো, এটা আমি নিজেও ভাবিনি। 1 ঘন্টা 30 মিনিট আমাদের হয়ে গিয়েছে। এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন, আমাদের এই আড্ডার ফাঁকে ফাঁকে আমরা আসলে আপনাদেরকে কিছু মেসেজ দিতে চেয়েছি, কিছু ভালোবাসার কথা বলতে চেয়েছি, কিছু মানবিকতার কথা বলতে চেয়েছি, কারণ আজকে আমরা পারফর্ম করব এমন কোনো সদিচ্ছা ছিল না। যাই হোক, আগামী পর্বে আমরা আবার আগামী শুক্রবার দেখা হবে। আমার আরেকজন কবি আরেক বন্ধু, আমি আসলে প্রথম কয়েকটা অনুষ্ঠান আমাদের কয়েকজন বন্ধুদের নিয়েই সাজাতে চাই। আমার কবি বন্ধু নাহিদ আশরাফিকে নিয়ে পরের শুক্রবার ঠিক 9টায় আবার আমরা চলে আসবো অন্তর্জালে অনুনাদ এই অনুষ্ঠান নিয়ে। আর আজকের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চঞ্চল আমার বন্ধু, ওকে কৃতজ্ঞতাও জানাবো না, শুধু ভালোবাসা জানাবো। আর এই সাথে সবাইকে বলবো, আপনারা সবাই প্রার্থনা করবেন আমার বন্ধুর পরিবারের 6 জন সদস্য এই মুহূর্তে করোনার গ্রাসে আক্রান্ত, মানে করোনা তাদেরকে অ্যাটাক করেছে। 2 জন দাদা বাবু মানে দুলা ভাই, আর 2 জন দিদি এবং 2 জন ভাগ্নে, তারা এই মুহূর্তে আক্রান্ত, এবং তাদের মধ্যে একজন হসপিটালে আছেন এখন। আপনারা তাদের জন্য প্রার্থনা করবেন। আর ওর পরিবারের 3 জন সদস্য, মানে চঞ্চলের সহধর্মিনী আমার বৌদি এবং চঞ্চলের দাদা এবং বৌদি, 3 জনই তাদের পেশাগত কারণে তাদেরকেও মানুষের সামনে যেতে হচ্ছে চিকিৎসক হিসেবে, তাদের জন্য প্রার্থনা করবেন। আর চঞ্চলের ভবিষ্যৎ এবং আমার খুব প্রিয়, আমি আসলে মানুষের নামে ছড়া কবিতা লিখিনি তেমন একটা, তো শুদ্ধকে দিয়ে আমার কয়েকটা লাইন ছিল, আসলে আমি সেই লেখাগুলো আমার সামনে নাই, তাহলে আজকে পড়ে দিতাম। তো শুদ্ধর জন্য আপনারা সবাই প্রাণ করে আশীর্বাদ করবেন, ছেলে যেন তার বাবার আদর্শে, তার নিজের আদর্শে, সব সম্মিলনে একজন চমৎকার মানুষ হতে পারে, বাবার নাম, দাদুর নাম, তাদের সবার নাম রাখতে পারে, এবং নিজে শুদ্ধ, ওর নামটা রেখেছে চঞ্চল নিজেই, এবং সম্ভবত নিজেই রেখেছিস, তাই তো? তো যেটা হচ্ছে শুদ্ধ যেন সে শুদ্ধতা নিয়েই মানবিক শুদ্ধতায় বিকশিত হয় এবং তার শুদ্ধতা ছড়িয়ে দেয় দেশ দেশান্তরে। সবাইকে অশেষ ধন্যবাদ, ভালো থাকবেন, ঘরে থাকবেন, শুভরাত্রি।